হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ কোলেসিস্টেক্টমি? বল। কোলেসিস্টাইটিস, ওকে, তো আরেকটু এলাবোরেট। Cholecystitis means inflammation of gallbladder. Okay, most commonly due to calculi বা stone. So calculus cholecystitis. Okay, there may be acalculous cholecystitis too. In few situations like বল কিছু এক্সাম্পল কেউ জানিস, মানে অ্যাকালকুলাস যেখানে স্টোন নেই বাট কোলেসিস্টাইটিস, ঠিক আছে? দ্যাট মিনস ইট মে বি ডিউ টু অ্যাসোসিয়েটেড উইথ কোলাঞ্জাইটিস, ঠিক আছে, মে বি অ্যাসোসিয়েটেড উইথ হেপাটাইটিস, সিরোসিস, আর কিছু জিআই রিলেটেড ডিজিজ লাইক এন্টেরিক ডিজিজ, কিছু এন্টেরিক ডিজিজ মানে টাইফয়েড বা এরকম কিছু এন্টেরিক ডিজিজে অ্যাসোসিয়েটেড অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস থাকতে পারে। লং টার্ম পেশেন্ট ইন টিপিএন মানে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে আছে, ওরালি কিছু খাচ্ছে না, সেই পেশেন্টের কোলেসিস্টাইটিস ডেভেলপ করতে পারে অ্যাকালকুলাস, ঠিক আছে, সিভিয়ারলি ইল পেশেন্ট, এরকম কিছু সিচুয়েশন হয়। ক্যান্সারাস পেশেন্ট এদের অনেক সময় অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। সো মোস্ট কমন কজ হচ্ছে ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, ঠিক। এবার সেখানে এখন ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ঠিক আছে, অ্যান্ড ওপেন কোলেসিস্টেক্টমি ক্যান বি ডান অলসো, ঠিক আছে। সো ওপেন কোলেসিস্টেক্টমিতে আমরা স্টেপ বাই স্টেপ আসবো এবং ইনস্ট্রুমেন্টগুলো ইউজ দেখবো। আজকে আগের দিন তোদের যেগুলো দেখানো হয়নি তার মধ্যে একটা ছিল হচ্ছে ময়নিহান্স, ডেসজার্ডিন, তার সাথে ওদিকে ককার্স ছিল, নিডল হোল্ডার ছিল, আর এই কার্ভড হিমোস্ট্যাটিক ফরসেপস, এগুলো দেখানো ছিল না আগের দিন, ঠিক আছে। তো আমরা যখন ওপেন কোলেসিস্টেক্টমি করব, সো ফার্স্ট যে ইনসিশনটা দেওয়া হয় তার নাম কি, ধর এটা অ্যাবডোমেন, ঠিক আছে, এটা হচ্ছে জিপার্ড প্রসেস, এটা সিম্পাস পিউবিস, ওকে, এটা আম্বিলাইকাস, ঠিক। এইভাবে আমরা জেনারেলি অ্যাবডোমেনকে রিপ্রেজেন্ট করি পিক্টোরিয়াল, ঠিক আছে। সো বল এটা মিড লাইন, ইনসিশন কি হয় ওপেন কোলেসিস্টেক্টমিতে? হ্যাঁ, ঠিক আছে, ককার সাবকোস্টাল ইনসিশন, রাইট সাবকোস্টাল ইনসিশন, ঠিক আছে, বা ককার ইনসিশন, এই হলো মানে আমাদের যেটা কস্টাল মার্জিন তার থেকে 2 ফিঙ্গার বিলো বা 3 সেন্টিমিটার মতো বিলো, ওকে, এটা গেল সাবকোস্টাল ইনসিশন। তো ফার্স্টে কি হবে, ইনসিশন যখন দিলাম ফার্স্ট হচ্ছে ব্লেড এবং যেটা বার্ড পার্কার হ্যান্ডেল, বিপি হ্যান্ডেল, তাতে ব্লেড ফিক্স করা থাকে। কমনলি কি ব্লেড ইউজ করা হয় এখানে? 22, 23, 24 এগুলো ইউজ করা হয়, মানে 4 নম্বর বার্ড পার্কার হ্যান্ডেলের সাথে অ্যাটাচ হয় এগুলো, বলেছিলাম 20 অ্যান্ড অ্যাবাভ, ওকে। তাহলে ইনসিশন, ফার্স্ট ইনসিশনে কি কি কাটবে? স্কিন কাটলো, সাবকিউটেনিয়াস টিস্যু কাটলো, ঠিক আছে। এবার আমরা স্কিন যে মার্জিন দুটোকে হোল্ড করতে হবে, ওকে, ইনসিশন দিলাম, ওটা চিড়ে গেল, দুটো পার্ট হলো, সেটাকে আমরা কি দিয়ে হোল্ড করবো? ইট ক্যান বি হোল্ড উইথ অ্যালিস ফরসেপস বা ডিসেক্টিং ফরসেপস, ঠিক আছে, টুথ ফরসেপস দিয়ে দুটো মার্জিন ধরতে পারি, যেটা অ্যাজ পার সার্জনস চয়েস, ওকে, হলো। দেন আমরা যে নিচে ফাঁসা আছে, ঠিক আছে, ফাঁসা সাবকিউটেনিয়াস সেইগুলোকে কাটলাম। জেনারেলি আমরা ডায়াথার্মি ইউজ করি, এবং এখানে কি ডায়াথার্মি ইউজ করি? মনোপোলার ইউজ করা হয়, জেনারেলি কোয়াগুলেশন ফর্মে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট এলো কি আসবে? শীথ, রেক্টার শীথ, ঠিক আছে। শীথে আমরা ইনসিশনে দিতে পারি বা কাটিং মোড ডায়াথার্মি ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে ভিজুয়ালাইজ করতে পারছিস? এটা স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু কাটলাম, ক্যাম্পাস কার্পাস ফাসা কেটে গেল ডায়াথার্মি দিয়ে, নিচে পড়ে থাকলো রেক্টার শীথ, রেক্টাস মাসেল ওপরে যে অ্যান্টেরিয়র রেক্টার শীথ, ঠিক আছে, অ্যান্টেরিয়র রেক্টার শীথ এলো, অ্যান্টেরিয়র রেক্টার শীথকে ইনসাইজ করলাম, ঠিক আছে, নিচে এলো রেক্টাস মাসেল। এবার রেক্টাস মাসেলকে জেনারেলি আমরা ডিসেক্ট করে একটা লং আর্টারি ফরসেপসে ডিসেক্ট করেও অনেক সময় দিয়ে সেখানে একটা ওই মপের যে টেলটা সেটাকে পাস করেও সেখানে ডায়াথার্মি দিয়েও বার্ন করতে পারি, অথবা আমরা ডাইরেক্টলিও বার্ন করতে পারি। তাহলে কি হলো, ফার্স্টে অ্যান্টেরিয়র রেক্টাস শীথ কাটলাম, দেন কাটলাম হচ্ছে রেক্টাস মাসেল, ওকে। তারপরে এটা নিচে কি হলো? পোস্টেরিয়র রেক্টাস শীথ। পোস্টেরিয়র রেক্টাস শীথ মানে কি? এই আপার পার্টে বল এক্সটার্নাল অবলিক কেটে গেছে, ঠিক আছে, ইন্টারনাল অবলিকের দুটো ফোল্ড আছে, অ্যান্টেরিয়র লামিনা, পোস্টেরিয়র লামিনা, অ্যান্টেরিয়র লামিনা অ্যান্টেরিয়র রেক্টাস শীথের সাথে কেটে গেছে, পড়ে থাকলো পোস্টেরিয়র লামিনা, আর তার আর নিচে কি আছে? ফাসা ট্রান্সভার্সালিস, ঠিক আছে, আর নিচে পেরিট্রিয়াম। এই তিনটে নিয়ে হচ্ছে পোস্টেরিয়র শীথ, ঠিক আছে। পোস্টেরিয়র শীথকে আমরা জেনারেলি মানে দুটো এন্ডকে হোল্ড করে ধরি, হিমোস্ট্যাটিক ফরসেপসে দুটো এন্ডকে তুলে ইনসাইজ করি, কারণ নিচে কেটে গেলে নিচে মানে নিচের কোনো ইঞ্জুরি হয়ে যেতে পারে, সে গার্ড বল, ওমেন্টাম বল, হোয়াটএভার ইঞ্জুরি। সো ওই পোস্টেরিয়র রেক্টাস শীথ সবসময় আমরা লিফট করে ইনসাইজ করি, দেন ওটাকে দু সাইডে ইনসিশন দিলাম। অনেক সময় ইনসিশন বাড়ানোর জন্য সাইডের যে মাসেল মানে ইন্টারনাল অবলিক বল, ট্রান্সভার্স অবলিক, সেই মাসেলও কাট করতে হতে পারে, ঠিক আছে। মিডিয়ালি আমরা জেনারেলি আপ টু মিড লাইন অবধি যাই, অনেক সময় তার একটু আগেও থেমে যাই, ঠিক আছে। তাহলে ভেতরে চলে এলো,
ভেতরের স্ট্রাকচার, হ্যাঁ ভেতরের স্ট্রাকচার এলো, তাহলে কি কি হবে, ফুলেই প্রথমে কি পাবো, দেখবো ওমেন্টাম আছে, এদিকে লিভারের আন্ডার সার্ভিস মানে লিভারের মার্জিন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেখানে আমরা আস্তে আস্তে যেই ওটাকে সরাবো, প্রথমে ওমেন্টামটাকে সরাবো, সরালে দেখা যাবে কি ফান্ডাস অফ গলব্লাডার দেখা, যদি না গ্রস অ্যাডিশন থাকে, আমরা খুব ক্যাজুয়াল নর্মাল কেসগুলো ডিসকাশন করবো, ফান্ডাস অফ গলব্লাডার দেখতে পাবো, তখন আমরা ফান্ডাসটাকে হোল্ড করব, ঠিক আছে। কিভাবে হোল্ড করব, ময়নিহান্স দিয়ে হোল্ড করব। সব ইনস্ট্রুমেন্ট যেখানে কার্ভ কি বলেছি মিডিয়ালি, এরকম নয় কিন্তু, বিকজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এটা, আমার এখানে হচ্ছে অবজেক্ট, আমি এরম ধরলে কি হবে, এটা তো আমার অবস্টাকল করবে, সো অলওয়েজ হোল্ড লাইক দিস, এবং এই সেম রিং ফিঙ্গার দিয়ে ধরবো, এটা থাম্ব আর এই দুটো সাপোর্ট। এখানে কিন্তু এই হোল্ড করে চেপে রাখার ব্যাপার আছে, ক্যাচ আছে, ওকে, বা র্যাচেট যেটা বলি। ফান্ডাসটা ধরলাম, হালকা পুল করলাম, লেফট হ্যান্ডে পুল থাকবে। এবার হচ্ছে আমি মপ প্লেস করব, এইটার স্টেপ ভ্যারিয়েশন আছে, কেউ কেউ বলে আগেই মপ প্লেস করো, হোয়াট এভার, যদি আমার ফান্ডাস দেখে যায় আমি ফান্ডাসকে ধরেও মপ প্লেস করতে পারি। ক্লাসিক্যাল টিচিং হচ্ছে 3 মপ প্লেসমেন্ট, প্র্যাকটিক্যালি সবসময় 3 মপ পসিবল হয় না, অত বড় ইনসিডেন্ট থাকে না, আমরা 1 বা 2 মপেও কাজ করাই, বাট ক্লাসিক্যাল টিচিং 3 মপ। এই 3 মপ কোথায় কোথায় দেবো, ব্যাপারটা ভিজুয়ালাইজ করো। আমি শুয়ে আছি, এই দিকে স্ট্রাকচার কি আছে, গার্ড, স্মল গার্ড, ওমেন্টাম, এগুলো সব আছে, সেখানে একটা মপ দিলাম, ডিভার্স দিয়ে টেনে রাখলাম, 1। সেকেন্ড আছে মিডিয়াল পার্ট অফ স্টমাক, স্টমাকের মিডিয়াল পার্ট বা যেটা লেসার কার্ভেচারের দিকটা, সেই পার্টটা সামনে চলে আসতে চায়, তাকে একটা মপ দিয়ে ঠেলে রাখলাম, তাহলে একটা পার্ট অফ স্টমাক, মিডিয়াল পার্ট অফ স্টমাক, নিচে হচ্ছে স্মল গার্ড অ্যান্ড ওমেন্টাম, আর ওপরে লিভারটা রিট্রেট করা হয়, ঠিক আছে, লিভার বেড। এবার ওখানে অনেক সময় আমরা মপ ছাড়া এমনিও ডিটেক্ট করি, বাট ইঞ্জুরি হওয়ার ভয় থেকে রিভার্সের এই ফ্রি মার্জিনটাতে, সো অনেকে মপ ইউজ করেন, ঠিক আছে। 3টে মপ প্লেসমেন্ট হলো কি, 3টে জায়গা রিট্রাক্ট করলাম, তাহলে আমার যে জায়গাটা ওয়ার্ক ফিল্ডটা সেটা এক্সপোজ হলো, ঠিক আছে। সার্জারিতে ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন ইজ দ্য রুল, এটা দিয়েই সব কাজ হয়, ঠিক। তাহলে আমার সব সরিয়ে দিলাম, দেখা যাচ্ছে গার্ড, আমি ইন্টেস্টিন দেখা, সরি গলব্লাডার দেখা যাচ্ছে, গলব্লাডার ফান্ডাস আমি এটা দিয়ে ধরেছি, ফান্ডাস মানে মুন্ডুটা, ঠিক আছে। এবার কি হবে, আমাকে নিচে আর একটা হোল্ডিং পার্ট থাকে, মানে ব্যাপারটা এরকম ভাবে ভিজুয়ালাইজ কর, এইটা হচ্ছে লিভারের আন্ডার সারফেস, এইখানে গলব্লাডারটা এরকম ভাবে আছে, ঠিক, এইটা আমি ধরে রেখেছি। এইখানে তাহলে হার্টম্যানটাকে আবার ধরতে হবে, একটা কিছু দিয়ে ট্র্যাকশন করতে হবে, তবে গিয়ে এই ক্যালটস রিজিয়নটা ওয়াইড আপ হবে, ওকে। এইখানটাতে অনেকে লং হিমোস্ট্যাটিক ফর্সেপস ধরে, বাট আইডিয়ালি এই ময়নিহান্স দিয়েই ধরবো। এখানে একটা জানি যে আমাদের গলব্লাডার যে ওপেন সেট দেওয়া হয় সিস্টাররা যেটা দেন, তাতে কিন্তু 2টো ময়নিহান্স থাকে, একটা হচ্ছে ফান্ডাস হোল্ডিং এর জন্য, একটা হার্টম্যান পাউচ হোল্ডিং এর জন্য, ঠিক আছে। হার্টম্যান যদি এখানে বড় থাকে তবে হার্টম্যান হয়, তার কোনো পেশেন্টের হার্টম্যানটা এত বড় নয়, তখন তাকে কি বলে, ইনফার্টিবুলাম, ঠিক আছে। এটা যখন যাদের একটু বড় এরকম ঝোলার মতো থাকে, তাকে কিন্তু অ্যাকচুয়ালি হার্টম্যান বলে, সব পেশেন্টের গলব্লাডার হার্টম্যান থাকবে এমন কিন্তু কথা নয়, ঠিক আছে। সো যাই হোক, আমরা ওই ইনফান্টিবুলাম বা হার্টম্যান যাই বল, দুটোকে হোল্ড করে রাখলাম, তাহলে এটা এরকম টানা থাকলো ওপরে, এদিকে অ্যাসিস্ট্যান্ট ধরে রেখেছে, এদিকে রিটার করে রেখেছে। এবার এইখানে কি সব কিন্তু ফোল্ড আছে, এদিকে অ্যান্টেরিয়ার ফোল্ড, এটা পস্টেরিয়ার ফোল্ড, এইখানে তাহলে লিভারের আন্ডার সারফেস এরকম ভাবে আছে, এইটা রাইট লোব, বুঝতে পারছিস ব্যাপারটা, ঠিক আছে। এইখানে নিচে সিবিডি পড়ে আছে, ওকে। এইখানে তাহলে এই যে ফোল্ডগুলো আছে, এই দিকের পার্টটা অ্যান্টেরিয়ার ফোল্ড, এই দিকেরটা পস্টেরিয়ার ফোল্ড, এই পার্টটাকে বলে সিবিডি, এই পার্টটাকে বলে কমন হেপাটিক ডাক্ট, তারপর সে গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, ওকে। এই রিজনটা পুরো মানে এইটা বেসিক্যালি ওই সাইডে আছে, আমি ছবিটা তো 3D আঁকতে পারছি না, তো রাইট হেপাটিক ডাক্ট আর এই রিজনটা একটা পস্টেরিয়ার ফোল্ড দিয়ে ঢাকা আছে, জাস্ট মানে পেরিটোনিয়াল ফোল্ড, ওকে। আমাদের জেনারেলি ওপেন কোলেস্টেক্টমিতে ইট ক্যান বি স্টার্টেড ফ্রম বোথ পস্টেরিয়ার ফোল্ড ডিসেকশন অর অ্যান্টেরিয়ার ফোল্ড ডিসেকশন ফার্স্ট, বাট ল্যাপারোস্কোপিতে জেনারেলি আমরা সবসময় পস্টেরিয়ার দিয়ে স্টার্ট করি, সো এটা আমরা এখন একটা নর্ম বানিয়ে নিয়েছি যে পস্টেরিয়ারটাই আগে করবো, এবং ইটস সেফ অলসো, ঠিক আছে। এই পস্টেরিয়ার ফোল্ড ডিসেকশন করবো ক্লোজ টু গলব্লাডার, কি দিয়ে করবো, রাইট অ্যাঙ্গেল ফরসেপস দিয়ে। অ্যাডভান্টেজটা কি বলেছিলাম, নর্মাল হিমোস্ট্যাটিক আর রাইট অ্যাঙ্গেলের মধ্যে, দেখ ব্যাপারটা, আমি যখন এটাকে করছি, এই হচ্ছে মুভমেন্ট, রাইট অ্যাঙ্গেলে দেখ এইটা সেম আছে, কিন্তু এইটা ডিসেক্ট হচ্ছে এই ডিরেকশানে, সো আমি যখন একটা এরিয়াতে গিয়ে একটা ফোল্ডকে, এইটা কি এতটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, একটা পেরিটোনিয়াল ফোল্ডকে ধরে নামাচ্ছি, ঠিক আছে, যে নামালাম ও ছিঁড়ে গেল, উপরে জায়গাটা ওয়াইড হলো, সেখানে এটাকে নিয়ে গিয়ে আস্তে করে এরম করলাম, সো একটা স্পেস তৈরি হচ্ছে, যেটা থ্রু দিয়ে আমি থ্রেডটাকে পাস করে টাই করব। এটা দিয়েও হতে পারে, বাট লং এতটা ডিপে আমার
এই যে এতটা এরিয়া, এই মুখটা এ কিন্তু আমাকে অনেকটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিচ্ছে। দ্যাটস ওয়াই এই সমস্ত জায়গায় আমরা রাইট অ্যাঙ্গেল ফর্সেপ ইউজ করবো। আর একটা কথা বলেছিলাম, যখন আমরা কোনো গাটে অ্যানাস্টোমোসিস করি সেখানে মেসেন্ট্রির ভেসেলের চারপাশে দুটো এরিয়া তৈরি করতে, ঠিক আছে, সেখানে ভেসেল লাইগেশনের জন্য, বুঝতে পেরেছিস? তো আমরা এবার পস্টেরিয়র ফোল্ডে এই পেরিটোনিয়াল ফোল্ডটা নামাবো। ঠিক, কেন ডিসেক্ট করবো পস্টেরিয়র ফোল্ড? আমি আমাকে মানে ট্রায়াঙ্গেল অফ সেফটি, যেটা ট্রায়াঙ্গেল সেফটি নয়, সরি, ইয়েটা স্ট্রাসবার্গ, ঠিক আছে, স্ট্রাসবার্গ ট্রায়াঙ্গেল, এই জায়গাটা সেইটাকে আমাকে সেফটি এরিয়াটাকে আমাকে ডিসেক্ট করতে হবে, যাতে কি নিচে যে রাইট হেপাটিক ডাক্ট সেটা যাতে নেমে এলো, ঠিক আছে, ওখানে কোনো ভাস্কুলার স্ট্রাকচার নেই, পুরো জায়গাটা ওপেন, পেছন দিক থেকে মানে ফ্রি মার্জিন অফ লিভারের দেখা যাবে, তার মানে হচ্ছে জায়গাটা আমার পুরো ওপেন হয়ে গেছে। কিরকম জিনিসটা দাঁড়াবে, এটা হচ্ছে সিস্টিক আর্টারি, সিস্টিক ডাক্ট, এটা লিভার বেড, এতটা আমার পুরো ওপেন হয়ে গেছে, হ্যাঁ, শুধু দুটো স্ট্রাকচার ঢুকছে, তার মানে বুঝবো আমার ডিসেকশন একদম কমপ্লিট, আমি সেফলি প্রসিড করতে পারি, ঠিক আছে। ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি নামটা শুনেছিস তো? ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি, সিভিএস বলে, ঠিক আছে। ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি মানে কি? অনলি অ্যান্ড অনলি টু টিবিউলার স্ট্রাকচার ইজ এন্টারিং, কি বল, এন্টারিং ইনটু দ্য গলব্লাডার রিজিয়ন, তার মানে এটা গলব্লাডার সিস্টিক ডাক্ট আর এটা হচ্ছে সিস্টিক আর্টারি। এখানে কিভাবে বুঝবো? একটা লিম্ফ নোড আছে, কি নাম? সিস্টিক আর্টারি ডিনোটেড, যেটা হচ্ছে ল্যান্ডমার্ক কেস, এই একটা লিম্ফ নোড, ঠিক আছে, সিস্টিক লিম্ফ নোড অফ বল লুন্ড, রাইট, সিস্টিক লিম্ফ নোড অফ লুন্ড, ওকে, এইটা দেখে বোঝা যায় সিস্টিক আর্টারি, ঠিক। তাহলে আমাদের এই দুটো স্ট্রাকচারকে টাই করতে হবে। সো পস্টেরিয়র ডিসেকশন ফার্স্টে করবো, দেন অ্যান্টেরিয়র ডিসেকশন করে দুটোকে ফ্রি করবো, দেন টাই করবো, ওকে, ক্লিয়ার হয়েছে? এখানে আর একটা টার্মিনোলজি তোরা টেক্সট বইয়ে পাবি, R4U লাইন, ঠিক আছে, কি দেখ এই জায়গাটা ভাব, রাইট হেপাটিক ডাক্ট, ঠিক আছে, R4 রাইট হেপাটিক ডাক্ট, এই যে পেছনের যে লিভারের জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেগমেন্ট 4 অফ লিভার, আর এরম তো লিভারের বেডটা, এইখানে যেটা আছে সেটা হচ্ছে আম্বিলাইকাল ফিশার, জাস্ট অ্যানাটমিক্যালি জেনে রাখ। R4 রাইট লোব অফ, সরি রাইট লোব বলছি, রাইট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, এখানে দেখা যাচ্ছে পেট ঢুকছে, এই পস্টেরিয়রের জায়গাটা হচ্ছে এইটাকে, এখানে আম্বিলাইকাল ফিশার, এখানে এটাকে যদি একটা আরবিট্রারি লাইন ড্র করি, হ্যাঁ, রাইট হেপাটিক ডাক্ট থ্রু সেগমেন্ট 4 অফ লিভার অ্যান্ড আম্বিলাইকাল ফিশার, তার নিচে স্ট্রাকচারালি ইঞ্জুরি হওয়ার চান্স আছে, তার উপরে যদি থাকে ডিসেকশনে একদম সেফ, যে আমরা কোনো স্ট্রাকচারকে ইঞ্জুরি করে ফেলছি না, ওকে, এইটা বেরিলাবে আছে রাইট 4U লাইন, ঠিক, বুঝা গেল? R ফর রাইট হেপাটিক ডাক্ট, 4 ফর হচ্ছে সেগমেন্ট 4 অফ লিভার, U ফর আম্বিলাইকাল ফিশার, ঠিক আছে। এটা ল্যাপারোস্কোপিক ভিউতে বেশি লাগে, ওপেন কোলেসিস্টেক্টমিতে এটা খুব একটা দেখা যায় না, ঠিক আছে, থিওরিটিক্যাল পারপাসে। R4U লাইন কিন্তু তুই ল্যাপারোস্কোপিক ভিউতে দেখতে পাবি, বোঝা গেল? ওপেন কোলেসিস্টেক্টমিতে R4U লাইনকেও বলবি না, এটা পড়ানোর জন্য পড়ালাম, ঠিক আছে। সেখানে আমরা কিন্তু এই রাইট হেপাটিক ডাক্ট দেখবো যে হ্যাঁ নিচে নেমে গেল, ঠিক আছে, কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, টিবিউলার স্ট্রাকচার নেই, আমি পস্টেরিয়র ফোল্ড তৈরি করব, ঠিক আছে, যে ওপেন হয়ে গেল, তাহলে কমন এরিয়া তৈরি হয়ে গেল, ঠিক। এই জায়গাটা হচ্ছে কমন স্পেস, আমার বাই চান্স যদি কোনো ব্লিডিং হয়, এটাকে আমি টাই আপ করে দিলে একসাথে দুটো ধরা পড়ে যাবে। আইডিয়ালি আমরা সেপারেট ডিসাইড করি, বাট প্রথমে কমন ইয়েটাকে তৈরি করে নেওয়া হয়, কমন স্পেসটাকে তৈরি করে নেওয়া হয়, দেন এই মাঝের পেরিটোনিয়াল ফোল্ডটাকে আবার ডিসাইড করা হয়। তাহলে এদিকে চলে গেল আর্টারি, এদিকে হচ্ছে সিস্টিক ডাক্ট, সিস্টিক আর্টারিটাকে বেঁধে দেওয়া হলো, দিয়ে কেটে দেওয়া হলো, সিস্টিক ডাক্টকে টাই করে দেওয়া হলো, দিয়ে ওপরে আর একটা বেঁধে মাঝখান দিয়ে কেটে নেওয়া হলো, ঠিক আছে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো? আমরা ময়নিহান্স দিয়ে ধরে আছি ফান্ডাস, আর একটা ময়নিহান্স দিয়ে ধরে আছি ইনফ্যান্টিবুলাম বা হার্টম্যান পাউচ, আর নিচে সিস্টিক ডাক্ট কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আর একটা লং কিছু হিমোস্ট্যাটিক ফোর্সেস বা কিছু দিয়ে সিস্টিক ডাক্টের এন্ডটাকে ধরে নিলাম, ঠিক আছে, ডিস্টাল এন্ডটাকে দিয়ে, এবার ওটাকে আমরা
লিভার বেড থেকে ছাড়াবো, হালকা পুল আর ডায়াথেমি দিয়ে দিই, যে লিভার বেডে যে গলব্লাডারটা লেগে থাকে এখানে একটা পেরিটোনিয়াল মানে মেসেন্ট্রি অফ গলব্লাডার বলে একটা পাতলা লেয়ার দিয়ে র সারফেস অফ লিভারের সাথে লেগে থাকে, ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু এক্সট্রা পেরিটোনিয়াল পার্ট অফ লিভার। তো ওই জায়গাটা দিয়ে আস্তে আস্তে লিভার থেকে ছাড়িয়ে নিয়ে স্পেসিমেন আউট হয়ে গেল, কাজ শেষ। এবার আমরা একটা ড্রেন দিতে পারি সেফটি পারপাসে, ঠিক আছে, এবং চেক করে নিতে হবে কি যে কোনো লিভার বেড থেকে কোনো ব্লিডিং আছে কিনা, সিস্টিক আর্টারি স্টাম্প থেকে কোনো ব্লিডিং আছে কিনা, সিস্টিক ডাক্টে যেখানে বেঁধেছি সেখান থেকে কোনো বাইল লিক আছে কিনা, ঠিক আছে, বা লিভার সারফেসে কোথা থেকে বাইল লিক আছে কিনা, ঠিক। দেন ড্রেন প্লেস করো, কাউন্ট দাও, অবশ্যই অ্যাবডোমেন ক্লোজ করার আগে বলতে হবে কাউন্ট ওকে আছে কিনা। কাউন্ট মানে কি, যে জিনিসগুলো আমি জিনিস পেটে ঢুকিয়েছি বা টোটাল যা যা সিস্টার দিয়েছে, কাউন্ট বোথ ইনস্ট্রুমেন্ট কাউন্ট, বোথ মপ কাউন্ট বা গজ কাউন্ট, নিডল কাউন্ট, এভরিথিং, সব কটা যা দিয়েছে এবং যা ফেরত দিচ্ছি মিলছে কিনা, তার মানে কি পেটের ভিতরে কিছু রয়ে গেল কিনা। সো এটা একটা মেডিকো লিগাল সিচুয়েশন, সো এটার থেকে বাঁচার জন্য কাউন্ট শুড বি গিভেন বিফোর পেরিটোনিয়াল ক্লোজার বা অ্যাবডোমেনাল ক্লোজার। ওকে, কাউন্ট ওকে বলে দিল অ্যাসিস্ট্যান্ট, সিস্টার বলে নিয়ে তারপরে করে হল ক্লোজার। তাহলে কি করবো আমরা, পশ্চার রেক্টাস সিটটা প্রথমে ক্লোজ করব, দেন আইডিয়ালি মাসেল ক্লোজ করার কোনো দরকার নেই এখানে, ঠিক আছে। যেই দুটো পশ্চার বা অ্যান্টিয়ার সিট যেই কন্টিনিউয়াস ক্লোজ করবো অ্যাবজর্বেবল সুইচার দিয়ে, জেনারেলি আমরা ভাইটলি ইউজ করি, সেখানে কিন্তু মাসেল ক্লোজ করার দরকার পড়ে না, ঠিক আছে, মানে রেক্টাস মাসেল ক্লোজ করার দরকার নেই, ঠিক আছে, হলো। দেন আমরা স্কিন সেলাই করলাম হচ্ছে অ্যাবজর্বেবল, এই নন অ্যাবজর্বেবল বা যেটা এথিলন বা ইউরি দিয়ে, তোরা কিন্তু বলবি নন অ্যাবজর্বেবল মোনোফিলামেন্ট দিয়ে, এথিলন বলবি না, হ্যাঁ ওটা ব্র্যান্ড নেম তো, ঠিক আছে। ওকে, এটা গেল ওপেন ক্লোজ সিস্টেম। তাহলে এখানে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা এক্সট্রা দেখলাম, রাইট অ্যাঙ্গেল আগের দিন দেখেছি, এটা দেখলাম মনিয়ান। এবার ধর আমরা ওপেন কোলেডোকোলিথোটমি করছি, ঠিক আছে। কোলেডোকোলিথোটমি মানে কি, কোলেডোকো মানে হচ্ছে বাইল ডাক্ট, ঠিক আছে, বাইল ডাক্ট এক্সপ্লোরেশন অ্যান্ড স্টোন রিমুভাল, দ্যাট ইজ কোলেডোকোলিথোটমি। কোনো পেশেন্ট ধর সিবিডিতে স্টোন আছে, তাকে আমরা ওপেন সার্জারির দিকে যাচ্ছি, সো দ্যাট ইজ ওপেন কোলেডোকোলিথোটমি। এবার ওপেন কোলেডোকোলিথোটমিতে জেনারেলি অ্যাসোসিয়েট কোলেসিস্টেক্টমি করতেই হয়, বিকজ মোস্ট অফ দ্য কেসেস মানে স্টোনস ফ্রম জিবি আর দ্য প্রাইমারি কজ অফ সিবিডি স্টোন। গলব্লাডার স্টোনটা ড্রপ আউট হয়ে সিস্টিক ডাক্টের থ্রু দিয়ে গিয়ে সিবিডিতে পৌঁছেছে, এটাই হচ্ছে মোস্ট কমন। প্রাইমারি সিবিডি স্টোন অনেক কমন, মানে লেস কমন, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসেস গলব্লাডার স্টোনটাই গিয়ে নামে। তো অ্যাসোসিয়েট সিবিডির সাথে গলব্লাডার স্টোন থাকে বা না থাকলেও কোলেসিস্টাইটিসের ফিচার্স থাকলে আমাদের কোলেসিস্টেক্টমিও করতেই হয়, ঠিক আছে। তাহলে এক্সট্রা স্টেপটা কি হলো কোলেডোকোলিথোটমি কোলেসিস্টেক্টমিতে, বিফোর গলব্লাডার, মানে এটা ডিসেকশন করে নিলাম, কিন্তু গলব্লাডার এক্সিশন করবো না, কারণ ওই ট্র্যাকশনটা আমার কাজে লাগবে। সিবিডি এই যে পড়ে আছে, আমরা দেখে নিলাম যে একটা ব্লুইশ টিবিউলার স্ট্রাকচার, সিস্টিক ডাক্ট ওখানে মিট করছে, এর উপরে একটা পেরিটোনিয়াল ফোল্ড আছে পাতলা, সেইটাকে আমরা পুরোপুরি ডিনোট করবো না, বিকজ আমি তো এখানে এক্সিশন করছি না, আমি জাস্ট টিটিউ প্লেস করা আমাদের প্ল্যান, মানে সিবিডি এক্সপ্লোর করে স্টোন বের করে টিটিউ প্লেস। সো পেরিটোনিয়াল ফোল্ডটা দেখলাম, সেইটার উপরে দুটো স্টে সুচার, আগের দিন বলেছি হোয়াট ইজ স্টে সুচার, একটা পাতলা করে সুপারফিশিয়াল সুচার নেব যেটা দিয়ে জাস্ট টু হোল্ড, ঠিক আছে, যাতে ডিপের স্ট্রাকচারে আমি ইনজুরি না করে ফেলি। এর পেরিটোনিয়াল লেয়ারটা মানে সেরোমাস্কুলার লেয়ার থেকে এখানে সেরোমাস্কুলার লেয়ার দুটো ক্যাটগার্ড দিয়ে আমরা ধরে রাখি, বাইট দিয়ে রাখলাম জাস্ট সুপারফিশিয়াল দু সাইডে। তাহলে কি হলো, সিবিটা উঠে এলো, সেখানে একটা 11 নাম্বার ব্লেড মানে স্ট্যাব নাইফ, মনে পড়ছে, স্ট্যাব নাইফ দিয়ে ছোট্ট নিক করলাম। তার আগে আমরা কিন্তু একটা আমরা সিরিঞ্জ দিয়ে পুল করে দেখে নিই যে বাইলি আছে কিনা, আমরা কোনো ভেসেলকে তো কেটে ফেলছি না তো, দ্যাটস ওয়াই ফার্স্টে চেক করে নেয় সবসময়, যেটা 5cc সিরিঞ্জ দিয়ে দেখে নেয় অ্যাসপিরেট করে যে বাইলি আসছে কিনা, এবং জেনারেলি সেই বাইলটা কালচারে পাঠানো হয়, ঠিক আছে। কোলেডোকোল লিথিসিস হয়েছে মানে সে বাইলটা কিন্তু সিবিডি কিন্তু ইনফেক্টেড বাইল, সো পরবর্তীকালে উন্ড ইনফেকশন ম্যানেজ করার জন্য আমাদের ওই বাইল কালচার রিপোর্টের উপর অনেক সময় ডিপেন্ড করতে হয় যে কোনটাতে সেন্সিটিভ কোন অ্যান্টিবায়োটিকে। ওকে, তো সিবিডি এক্সপ্লোর তুলে ধরা হলো, দিয়ে একটা প্রথমে চেক করে নিলাম যে হ্যাঁ এটা বাইল ডাক্টটি, কোনো পোর্টাল ভেন অন্য কোনো ভেসেল নয়, সেখানে ছোট্ট যে হুক করে রেখেছি তুলে রেখেছি তার সেখানে একটা ছোট্ট নিক করলাম, ঠিক আছে, বাইল আসছে, এবার সেটাকে সিজার দিয়ে, ফাইন সিজার দিয়ে এক্সটেন্স করলাম কাঁটাটাকে, ঠিক, দিয়ে এবার সেখান থেকে স্টোনগুলোকে বার করা হয়। কি দিয়ে বার করা হয়, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে, ঠিক আছে, ইস ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস। ভালো করে মুখটা দেখ, এর কিন্তু ফার্স্ট অফ অল কোনো র্যাচেট নেই, কেন, এটা ম্যানুয়াল কন্ট্রোলড, ঠিক, স্টোন ভেঙে যেতে পারে যদি এটাতে আমি ক্র্যাশ করে দিই, সো ম্যানুয়াল কন্ট্রোলে এর মুখটা দেখ, কি আছে, এটা ফেনেস্ট্রেশন আছে,
যে স্টোনটাকে অ্যাকোমোডেট করা যায় এবং খুব লাইট ওয়েট ইনস্ট্রুমেন্ট, মানে ইজি টু হ্যান্ডেল, মানে ভারী ইনস্ট্রুমেন্টটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবং দেখ এখানে জয়েন্টটা বক্স জয়েন্ট নয়, খুব মানে ম্যালিয়েবল এবং হালকা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এবং কার্ভেচার ভেতরের দিকে ওই সিবিডি দুদিকটা ধরা আছে, ভেতরের স্টোনটাকে জাস্ট ধরে বের করা হলো। এবং তারপরে জেনারেলি আমরা একটা ফিডিং টিউব দিয়ে ওখানে স্যালাইন ফ্লাশ করে দিই যে কোনো রিটেন ছোটোখাটো স্টোন রয়ে গেল কিনা, ঠিক হয়ে গেল, ক্লিয়ার। দেন আমরা একটা টি টিউব প্লেস করি ওখানে। টি টিউব ক্লাস আলাদা করাবো আমি, ঠিক আছে, টিউবের সাথে টি টিউব কীভাবে দিতে হয় এভরিথিং এখন ডিটেলস না। এই জায়গা দিয়ে আমরা টি টিউব একটা পাস করে দিলাম। কেন, যে ধর এটা আমি প্রাইমারি রিপেয়ার করলাম, এটা আমার মানে এন্ডোস্কোপির মাধ্যমে আমি চেক করতে পারছি না যে আমি সব স্টোন বার করলাম কনফার্ম কিনা। আইডিয়ালি করা হয় বড় বড় সেন্টারে, তো যেখানে সেটা পসিবল হচ্ছে না বা কোলাঞ্জিওগ্রাম করে দেখলাম, অন টেবিল কোলাঞ্জিওগ্রাম হয়, ঠিক আছে। মানে কি, এখানে ডাই দেওয়া হলো, সাথে সাথে এক্সরে নেওয়া হলো যে কোনো রিটেন স্টোন আছে কিনা, শ্যাডো এলো কিনা, যেটা আমরা পোস্ট অপারেটিভ টিটিউ কোলাঞ্জিওগ্রাম অবশ্যই করি, ইন্ট্রা অপারেটিভও কোলাঞ্জিওগ্রাম করা যায়। সেসব জায়গায় যেখানে কনফার্ম হওয়া যাচ্ছে হ্যাঁ কিছু নেই, সেখানে ডাইরেক্ট প্রাইমারি রিপেয়ার করে আসা যায়, বাট সেফটি পারপাসে টি টিউব দিয়ে দেখা হয়, ঠিক আছে। বাকি টি টিউবের ডিটেলস এখন যাচ্ছি না, ওটা আমি আলাদা ক্লাসে পড়াবো, ওকে। তাহলে এই ইনস্ট্রুমেন্টের ইউজ কি হলো, সিবিডি, হ্যাঁ, টু রিমুভ দ্য স্টোনস ফ্রম কমন বাইল ডাক্ট, ওকে। ডেসজারিনস কোলেডোকো লিথোটমি ফরসেপস, এটার আরও কাজ আছে। ধর এই স্টোন আমি ইউরেটিক স্টোনও ইউজ করতে পারি, ঠিক আছে, বা ধর ব্লাডার স্টোন ইউজ করতে পারি, বাট প্রাইমারি ইউজ হচ্ছে কোলেডোকো, এর নামই হচ্ছে ডেসজারিনস কোলেডোকো লিথোটমি ফরসেপস। ব্লাডারের জন্য আবার আলাদা একটা ইনস্ট্রুমেন্টও আছে, ঠিক আছে। সো এইটাই ধরে রাখ, ওকে, ঠিক আছে। এবার তাহলে এটা হলো মানে আমাদের ওপেন কোলেসিস্টেমি হয়ে গেল। এবার একটা ইনস্ট্রুমেন্ট দেখায় নিডেল হোল্ডার, যেটা আগের দিন দেখাতে পারিনি। তোরা একটা জিনিস খেয়াল কর, এখনো অবধি যা যা দেখিয়েছি সব দেখ কার্ভেচার মিডিয়ালি মিডিয়ালি, এটাও তাই, শুধু এটাও তাই, মাথা ধরে। নিডেল হোল্ডারের ক্ষেত্রে সিচুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই নিডেল হোল্ডারকে বেশি জিজ্ঞেস করে। ভালো করে দেখ, আমি স্ট্রেট নিডেল হোল্ডারের ক্ষেত্রে কোনো কনফিউশন নেই, কিন্তু কার্ভডের ক্ষেত্রে আসছে কনফিউশন যে আমি কিভাবে ধরবো, ঠিক আছে। এতক্ষণ তোদের যা কনসেপ্ট দিয়েছি, আমার যেখানটা এখানে স্পেস রাখা যেত এরম ধরা উচিত, কিন্তু নিডেল হোল্ডার তা নয়, উল্টো। কেন, এটা হচ্ছে কোশ্চেন, বুঝে নে, তাহলে আর কোনো ভুল হবে না। ফার্স্ট অফ অল ইনস্ট্রুমেন্টটা চেন, এখানে দেখ সেরেশন আছে আর মাঝে একটা গ্রুভ আছে, এই গ্রুভটা থেকে বেসিক্যালি নিডেলটাকে অ্যাকোমোডেট করার জন্য, মানে স্লিপ কম হয়, এবং সেরেশনসগুলো আছে, সেরেশনসগুলো কী হয়, স্লিপ হবে না, ঠিক আছে। এই ধরলাম ক্যাচ আছে এখানে, এখানেও তাই ফুল ক্যাচ দেবো না, হালকা করে কন্ট্রোল করবো, ওকে। এবার দেখ এই কার্ভেচারটা আউটসাইড, ইনসাইড এটা কেন, নিডেল হোল্ডারের কাজ হচ্ছে সুচারিং করা, ঠিক আছে। আমি যে জায়গা, ধর এই জায়গাটা সুচার করব, ঠিক আছে, আমি এর কাছাকাছি থাকার চেষ্টা করব, ভেবে দেখ এইটা দিয়ে সুচার করি, এই জায়গাটা আমাকে অবস্ট্রাক্ট করবে, ঠিক আছে। এই ইনস্ট্রুমেন্টগুলোর কাজ কি, এই ইনস্ট্রুমেন্টগুলোর কাজ হচ্ছে আমি একটা কোনো স্ট্রাকচারকে হোল্ড করব, যে ছোট স্ট্রাকচারকে হোল্ড করব আমি এইটা দিয়ে তার কাছে আরও চলে যেতে পারবো, এইখানে ডিস্টার্ব না করে। এখানে কি, আমি এইটা দিয়েই তাকে বাইট নেব, সো আমার ওয়ার্ক এরিয়া এটা, এর শুধু এই টিপটা কাজ করে, সে ওর কাছে পৌঁছে গেল। আর এখানে হচ্ছে নিডেলটাকে হোল্ড করে আমি তার কাছে বাইট নেবো, আমি যদি এরম করে বাইট নিই আমার আটকাবে, প্লাস মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো না। এইটা আঙুলটা হচ্ছে এখানে সাপোর্ট, এইটা নিচে, এটা এইটা, দেখ আঙুলে আঙুলে বসে যাচ্ছে, আমি অনেক স্টেবল হলাম। একটা ফ্রায়াবল টিস্যুর মধ্যে দিয়ে যখন যাবো এটা করতে পারবো না, ঠিক আছে। সো এইটা থাকবে মিডিয়ালি, বোঝা গেছে ব্যাপারটা। মানে এই যে ওয়ার্কিং এরিয়াটা ক্লোজ টু দ্য টিস্যু অফ, মানে এরিয়া অফ ওয়ার্ক, এর কাছে গিয়ে আমি বাইট নেব, ঠিক। জেনারেলি 2/3 1/3 ধরা হয়, 2/3 থাকবে ইনারি, মানে নিডেলের 2/3 1/3 আমরা জিনিসটাকে হোল্ড করি কমনলি, হ্যাঁ, কিছু ভ্যারিয়েশনস আছে সেটা পরের কথা। ধরো এইটা হচ্ছে নিডেল, হাফ সার্কেল নিডেল, ঠিক আছে, আমি এই 2/3 1/3 জেনারেলি ধরি, তাহলে এই জায়গাটা আমার টিস্যুর মধ্যে দিয়ে পাস করে। আমি যদি এইখানে ধরি তাহলে এইটুকু জায়গায় টিস্যুর মধ্যে পাস করে, প্লাস আমারটাকে ম্যানিপুলেট করা ডিফিকাল্ট, আমি এখানে ধরলে ইজিলি ম্যানিপুলেট করতে পারবো এবং এটা দিয়ে আবার তুলে নিতে পারবো, ঠিক আছে, বা ফরসেপস দিয়ে তুলতে পারবো, ওকে। নিডি হোল্ডার বুঝতে হবে, নিডি হোল্ডার সব জায়গায় লাগবে, মানে লাগবে না এমন কোনো জায়গা নেই, যেখানেই সুচার সেখানে নিডি হোল্ডার, ঠিক। এটা লম্বা হয়, ছোট হয়, অনেক রকম হয় সাইজ, বাট এটা হচ্ছে কার্ভ নিডি হোল্ডার। এইটা এক্সামে ধরানোর খুব চান্স, কারণ এটা দিয়ে কনফিউশনটা হয়, ঠিক আছে। এবার ওপেন কোলেসিস্টেক্টমি হয়ে গেল, কারো কিছু কনফিউশন তাহলে বলে এই জায়গাটায়, অ্যাবজর্বেবল, ঠিক আছে। হ্যাঁ, জেনারেলি ডিলেড অ্যাবজর্বেবল, অ্যাবজর্বেবল বলতে ক্যাটগার্ড তো বোঝায়, ক্যাটগার্ড দিয়ে তো করি না, ডিলেড অ্যাবজর্বেবল দিয়ে করা হয়, ঠিক আছে। কারণ ওই শীত আমার প্রোলিন দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ও জুড়ে যাবে অটোমেটিক, হ্যাঁ। মাসেল জেনারেলি কি দিয়ে ক্লোজ করা হয়,
ধর কোনো মাসেল আমি ক্লোজ করছি, তখন সেখানেও অ্যাবজর্বেবল, মেবি ডিলেড মেবি আর্লি, কিন্তু অ্যাবজর্বেবল, সেখানে আমরা কিন্তু নন অ্যাবজর্বেবল দেবো না। ঠিক আছে, ওকে। না না না, এমন কোনো ব্যাপার নেই। জেনারেলি অ্যাবজর্বেবল ইউজ করা হয়, ডিলেড হোক বা যাই হোক। ইন্টেস্টাইন অ্যানাস্টোমোসিস অলওয়েজ অ্যাবজর্বেবল, ঠিক আছে। ইউরেটার যেগুলোতে মানে আমার টিস্যু অ্যাপোজিশন হয়ে গেলেই কাজ হয়ে যাবে, সেখানে আমার দরকার নেই। কোথায় আমরা নন অ্যাবজর্বেবল দিই, ঠিক আছে। যেমন ধর মেশ ফিক্স করছি, ঠিক আছে, হার্নিয়াতে মেশ ফিক্স করছি, এখানে হার্নিয়ার যে মেশ, প্রোলিন মেশ ইটসেলফ নন অ্যাবজর্বেবল, এবং সেটাই যখন ফিক্স করছি সেটা আমরা নন অ্যাবজর্বেবল দিয়ে ফিক্স করি, ঠিক আছে, ওকে। এইগুলো হচ্ছে। আদারওয়াইজ অ্যাবডোমেনের মধ্যে করা হয় না তা নয়, কিন্তু কিছু খুব রেয়ার, মানে অলমোস্ট রেয়ার। কোনো ধর মেজর ভেসেল বাঁধছি, আমরা যখন ভেসেল টাই করি আইডিয়ালি কিন্তু নন অ্যাবজর্বেবল দিয়েই করা হয়, ঠিক আছে, মানে যেটা কমনলি সিল্ক ইউজ করা হতো, এখন অনেক কিছু এখন ডিলেড অ্যাবজর্বেবল দিয়েও করা হচ্ছে, ঠিক আছে। এই যে স্ট্রাকচারগুলো বাঁধলাম, সিবিডি বল বা আর্টারি, ঠিক আছে, আমরা যখন স্টুডেন্ট টিচিংয়ে ছিলাম তখন এই সিল্ক দিয়ে বাঁধা হতো, ঠিক আছে, বাট পরবর্তীকালে প্র্যাকটিসে আমরা চেঞ্জ করে ওটা ভাইকিরে শিফট করে গেছি বা পিডিএসে শিফট করে গেছি, এরকম। কিন্তু সেসব মানে বুক টিচিংয়ে ওটাই আছে এখনো, সিল্ক দিয়ে বাঁধা, ঠিক আছে। এই যে অ্যাপেন্ডিক্সের বেস বাঁধা বা মেসো অ্যাপেন্ডিক্স বাঁধা, সেগুলো বুক টিচিং এখনো নন অ্যাবজর্বেবল দিয়ে আছে, ঠিক আছে, ওকে। এই পার্টটা গেল। শীত ক্লোজ হলে অ্যাপোজিশন হলে অটোমেটিক মাসল অ্যাপোজ হয়ে যাবে, ঠিক আছে, মানে আলাদা করে মাসেল ক্লোজ করে মাসেল ড্যামেজ করে কোনো দরকার নেই। নর্মালি যখন আমরা অ্যাবডোমেন ক্লোজ করি, মানে সেন্ট্রাল অ্যাবডোমেনের জন্য ইনসিশন, একদম মিডলাইন ইনসিশন, সেখানে কিন্তু আমরা শীতই ক্লোজ করি, ঠিক আছে। যে মাঝখানটা যেটা তোর রেক্টাসির মাঝে এসে আমাদের একটা জায়গায় সব জুড়ে যায়, সেটা কি বলে, লিনিয়া অ্যালবা, আমরা লিনিয়া অ্যালবাই ক্লোজ করি, ঠিক আছে। লোয়ার পার্টে দুটোই, মানে শুধু উপরটা করা হয়, কারণ লোয়ার পার্টে আমাদের পোস্টেরিয়রটাসিতে আর কোনো ফাঁসা থাকে না, কিছু হার্টসিস থাকে না, উপরে দুটোই থাকে, তাই দুটোই নেওয়া হয় বাইট নেওয়ার সময়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আর যেমন অ্যাপেন্ডিক্স পড়াতে গিয়ে বোঝাবো যে কোন জায়গাটা আমরা ক্লোজ করি, কোনটা করছি না। হ্যাঁ, এবার নেক্সট স্টেপ হচ্ছে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, ঠিক আছে। সেখানে হতে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অ্যাপেন্ডিসেক্টমির? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ওকে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সেকেন্ড হতে হলো অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, ঠিক আছে। এছাড়া বল, অবস্ট্রাকশন শুধু তো অ্যাপেন্ডিসেক্টমি করা হয় না, ধর কোনো একটা অবস্ট্রাকশন যেটা অ্যাপেন্ডিক্স থেকে কোনো একটা ব্যান্ড দিয়ে গেছে, সেটার জন্য অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়, ঠিক আছে। কোনো জায়গায় কি মানে অ্যাপেন্ডিসেক্টমি করা হয় যার অ্যাপেন্ডিসাইটিস নেই, এমন কোনো সিচুয়েশন? একটা আছে, খুব মানে ক্লাসিক্যাল এক্সাম্পল, ম্যাল রোটেশন, ঠিক আছে। যখন পেডিয়াট্রিক এজ গ্রুপে ম্যাল রোটেশন নিয়ে আসে, ধর তার কি আছে, তার তো উল্টো, তার স্মল গার্ডগুলো রাইট সাইডে এসে জড়ো হয়েছে, লার্জ গার্ডটা লেফট সাইডে এসে আটকে, মানে সিকামটা তার আড়াই নেই, সিকাম চলে গেছে একদম ছাদে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কি হয়, যখন ম্যালরোটেশনের সার্জারিটা করা হয় তখন রুটিনলি অ্যাপেন্ডিসেক্টমি করে দেওয়া হয়। কেন? তার অ্যাপেন্ডিক্স কিন্তু নর্মালি অন্য জায়গায় আছে, এবার তার ফিউচারে ধর পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হলো, কিন্তু তার ডায়াগনোসিসের ডিলেমা হবে, কারণ সে তো ডান দিকে ব্যথা হচ্ছে না, দ্যাটস ওয়াই তাদের মানে প্রোফাইলেকটিক্যালি অ্যাপেন্ডিসেক্টমি করে দেওয়া হয়, বুঝে গেছে, কারণ তার নর্মাল পজিশনে অ্যাপেন্ডিক্স নেই, অন্য জায়গায় আছে, অন্য তার সেখানে ডায়াগনোসিস ডিলেমা হবে, দ্যাটস ওয়াই তার যে 5টা স্টেপ আছে তার মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। সেটা তাহলে কোথাও হলো ম্যালরোটেশন, ঠিক আছে, ম্যালরোটেশন অফ গাট, সেখানেও অ্যাপেন্ডিসেক্টমির একটা ইন্ডিকেশন, ঠিক আছে। এবার আসছে অ্যাপেন্ডিসেক্টমি ইনসিশন। এখানে একটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল ইনসিশন অফ অ্যাপেন্ডিসেক্টমি, ওপেন অ্যাপেন্ডিসেক্টমি? কিছু নাম আছে, বল। ম্যাকবার্নিস গ্রিডাইনার ইনসিশন, ঠিক আছে, পুরোটা বলবি। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা হলো আম্বিলিকাস, ঠিক আছে। তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা, এইখান থেকে এইখানে যে লাইনটা গেল দ্যাট ইজ ম্যাকবার্নিস লাইন, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3, দ্যাট ইজ, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক, এবার আমরা যে ইনসিডেন্টটা দেবো এর সাথে পারপেন্ডিকুলার, বলে 2/3 1/3, ঠিক আছে, অতটা কিছু না। হ্যাঁ,
অতটা সবসময় প্রেসাইজ মেজারমেন্টে করা হয় না, বুক টিচিংয়ে 2/3 1/3 বলে, যে ওপরে 2/3 নিচে 1/3, ঠিক আছে। তাহলে ম্যাকবার্নিস লাইনে ম্যাকবার্নি পয়েন্টের পারপেন্ডিকুলার হলো। ওকে, এবার এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম ইনসিশন। এছাড়া আর কি কি ইনসিশন আছে বল? লাইন ইনসিশন কিরকম? হ্যাঁ, মানে এরকম, ঠিক। এটা পেডিয়াট্রিক এজ গ্রুপে খুব কমনলি ইউজ করা লাইন ইনসিশন, মানে আমি পেডিয়াট্রিক এজ গ্রুপ সব লাইন ইনসিশন ইউজ করি, বেটার সুবিধা হয়, ঠিক আছে, কারণ ওদের এই স্কার্টটাও বাজে হয় না এতে, ঠিক। প্লাস হচ্ছে এই স্কার্টটাতে বা ওপেন খুলেছি তুমি পেডিয়াট্রিক এজে কাউকে করলে এরকমই ট্রান্সভার্সই করা হয়, তার কারণ হচ্ছে ওদের বডিটা তো বাড়বে, এই স্কার্টটা খুব কন্ট্রাক্টেড হয়ে যাবে, ঠিক আছে। লাইন ইনসিশন। আর কিছু? বল, এটা কি নাম? লো প্যারামিডিয়ান ইনসিশন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কমনলি ইউজ করা হয়। এছাড়া ল্যান্ড ইউজ করা, তারপর প্যারামিডিয়ান, লাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন, এই সমস্ত করা যেতে পারে। ওকে, তাহলে এখানে কি হলো, সেম হচ্ছে স্কিন ইনসিশন দিলাম, সেখানেও ওই সাবকিউটেনিয়াস টিস্যু, সুপার স্পেশাল যে ফাসা, ক্যাম্পাস ফাসা, স্কার্পাস ফাসা, সব কিছু ডাথামি দিয়ে কাটা হলো বা সিজার দিয়ে কাটা, ইয়ে দিয়ে আমাদের ব্লেড দিয়ে কাটা হলো। নেক্সট আসলো কি, এখানে যে মাসেলের একটা শীত আসবে, ঠিক আছে, কি নাম? ইয়েস, এক্সটার্নাল অ্যাপোনেউরোসিস। ওকে, সেটাকে আমি অ্যালং দ্য ইনসিশন, মানে আমি ধর এখানটা আঁকছি, এই ইনসিশন যেভাবে, যে ইনসিশনের স্কিন দিয়েছি সেই ইনসিশনেই একই অ্যালং দ্য ইনসিশন আমি এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস কাটবো, ঠিক আছে। তাহলে দুটো ধরলাম অ্যালিস দিয়ে আবার। ওকে, এবার নিচে কি পেলাম, সিনটা তাহলে কিরকম হলো, এটা দিয়ে একটা অ্যালিস দিয়ে ধরা আছে, এটা অ্যালিস দিয়ে ধরা আছে। ওকে, নিচে হচ্ছে মাসেল, নিচে কি মাসেল আছে বল? না, একটু মিডিয়ালি থাকবে, মিডিয়ালি হচ্ছে ইন্টারনাল অবলিক, আর একটা কি মাসেল বল? ট্রান্সভার্স মাসেল। তার দুটো অ্যাপোনেউরোসিস মিডিয়ালি গিয়ে কনজয়েন্ট টেন্ডন তৈরি করে। এটা হার্নিয়াতে খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। এই জায়গাটাতে মাসেল আছে, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 মাঝে, এখানে মাসেলটা পড়েছে। কি মাসেল পড়ে নিচে? ফার্স্টে আসবে ইন্টারনাল অবলিক, তার নিচে কি আছে? ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস। এই মাসেল দুটোর ডিরেকশন কিন্তু এর পারপেন্ডিকুলার। তাহলে কি আমাদের জানিস এক্সটার্নাল অবলিক এরকম ভাবে আসে, আর এটা আসে এরকম, পুরো একদম ক্রিস ক্রস। সো এইটা আমার অ্যাপোনেউরোসিসটাকে ইনসাইজ করতে হয়েছে, একে কিন্তু স্প্লিট করলেই কাজ হবে, ঠিক আছে। এই ডিরেকশনে স্প্লিট করব, এর মাসেল ফাইবার এরকম আছে, আমার তো কাটার দরকার নেই, আমি স্প্লিট করলেই আমার এরিয়া ওপেন হবে। এক্স্যাক্ট এরকম, এইটা আমি ইনসিশন দিয়ে কেটেছি, দেখ হাঁ হয়ে আছে, মাঝে মাসে এরাম থাকে, তাহলে আমি এই লেয়ারটাতে হিমোস্ট্যাটিক ফোর্সেপস দিয়ে স্প্লিট করবো। তাহলে হিমোস্ট্যাটিক ফোর্সেপসে আর একটা কাজ পেলাম, কি? স্প্লিটিং দ্য মাসেলস। ওকে, মনে থাকবে। রাইট অ্যাঙ্গেল ফোর্সেপস কিভাবে থাকে, এরকম তুই ভাব, রাইট অ্যাঙ্গেল ফোর্সেপসের ব্যাপারটা বোঝ, এরিয়া অফ ওয়ার্ক হচ্ছে এই, তুই একটা এরাম করে কষ্ট করে করবি তো সুবিধা না, অবভিয়াস, ঠিক আছে। আমার ইনস্ট্রুমেন্টটাকে ওরকম বানিয়েছে ওটাকে ডিপে কাজ করার জন্য, সুপারফিশিয়াল নয়। হ্যাঁ, তাহলে হলো এটাকে স্প্লিট করলাম, দিয়ে দুটো মাসেল পর পর দুটোকেই স্প্লিট করতে হবে, দিয়ে রিট্রাক্টার, এই যে আমাদের ইয়ে ছিল আমাদের রিট্রাক্টার দিয়ে রিট্রাক্ট করবো। কি রিট্রাক্টার এখানে ইউজ করা হয়? মরিস তো এত বড় একটা জিনিস, ছোট রিট্রাক্টার গুলো বল কি বলছি, ল্যান্ডেন ব্যাগ, ল্যান্ডেন ব্যাগ একটা ছোট, এখানে তুই একটা মানে ডিভার্স ঢুকবে না ডোয়েন্স ঢুকবে, অদ্ভুত এইটুকু জায়গা। হ্যাঁ, ল্যান্ডেন ব্যাগ দিয়ে টেনে ধরলাম। মরিসের এখানে তুই মরিসটা কিরকম শেপটা হবে বল? কার্ভড। হ্যাঁ, সেটা কোথায়? পেলভিস ইউজ হবে, এখানটা কেন? ঠিক, দুটো ডেসজার্ডিন রিট্রাক্টার দিয়ে সরালাম, নিচে কি এলো? পেরিটোনিয়াম, মানে পস্টেরিয়র পেরিটোনিয়াম, ঠিক আছে। পস্টেরিয়র পেরিটোনিয়ামটাকে আবার লিফট করে তুললাম। পেরিটোনিয়াম যখনই তুলবো মানে কাটবো, তখন প্রচুর যদি লিফট করে তুলবো যাতে নিচের স্ট্রাকচার না আসে। এবং এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট একটা দিয়ে একদম ক্লাসিক্যাল, ফার্স্ট একটা হেমোস্ট্যাটিক ফোর্সেপস দিয়ে তুলবো, ঠিক আছে। দিয়ে যে টেন্টিংটা হলো, যদি কিছু বাই চান্স ধরেও ফেলি, টেন্টিংয়ে কিছু থাকবে না, আরেকটা দিয়ে ধরলাম। ব্যাপারটা বলছি, ধর এটা একটা এই প্লাস্টিক ফোল্ডটা হচ্ছে পেরিটোনিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে পেরিটোনিয়াম। ওকে, আমি এটাকে ধরলাম, ঠিক। এই যে টেন্টিং হলো, লেফট হ্যান্ড দিয়ে এটাকে ধরলাম,
ঠিক, এটাকে আবার ছেড়ে দিলাম, কারণ যদি কিছু বাই চান্স ধরা পড়ে, যেই ছেড়ে দিলাম যদি কিছু ধরা থাকতো সে নিচে নেমে গেল, আবার ধরলাম। ওকে, তাহলে কি নিচে কিছু স্ট্রাকচার ধরা থাকলো না। জেনারেলি এরপর আমরা একবার ফিঙ্গার দিয়ে চেক করে নিই যে কিছু ফিল হচ্ছে কিনা, যে ভেতরে কিছু আছে কিনা। শিওর হয়ে গেলাম কিছু নেই, আইদার সিজার দিয়ে বা ব্লেড দিয়ে এখানে একটা ছোট্ট ইনসিশন দিলাম, ওপেন হয়ে গেল। দিয়ে তার ফ্রি মার্জিনগুলো ধরে এলাম, ধর এখানটা ওপেন হয়ে গেল, ফ্রি মার্জিন ধরলাম। ওকে, দিয়ে সিজার দিয়ে পেরিটোনিয়ামটাকে আরেকটু কেটে দিলাম বড় করে, যাতে পেরিটোনিয়ামটা ওয়াইডলি কাটা হয়ে গেল। এবার আমি ভেতরের স্ট্রাকচার খুঁজবো অ্যাপেন্ডিক্স। তার আগে কি আমরা জেনারেলি ডিভাইস দিয়ে স্মল গার্ডটাকে রিট্রাক্ট করে দিই। অনেক সময় স্মল গার্ড এসে থাকলে আমরা ব্যাবকক দিয়ে স্মল গার্ডগুলোকে আস্তে 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 মিডিয়ালি সরিয়ে দিয়ে সিকামটা খোঁজার চেষ্টা করি। ফার্স্টে অ্যাপেন্ডিক্স যদি ভিজিবল হয় ভালো, নাহলে আমরা প্রথমেই সার্চ ফর অ্যাপেন্ডিক্স অ্যাজ পার বুক টিচিং করি না। কি করব, সিকামে খুঁজবো, এবং কোথায় সিকামের টিনিয়া খুঁজবো বেস, কারণ বেস অফ অ্যাপেন্ডিক্স ইজ জেনারেলি ফিক্সড। টিপটা এদিক ওদিক ঢুকে থাকতে পারে, ঠিক আছে, পুরো অ্যাপেন্ডিক্সটা রেক্টোপেরিটোনিয়াম হয়ে যেতে পারে, রেক্টোসিকাল হয়ে থাকতে পারে, কমনেস্ট রেক্টোসিকাল, ঠিক, কিন্তু বেসটা ফিক্সড। সো আমরা টিনিয়া দিয়ে খুঁজবো। ধর খুঁজেই প্রথমে অ্যাপেন্ডিক্স দেখতে পেয়ে গেলাম, একদম পপটপ হয়ে আছে, খুব ইজি, আমরা ওকেই ধরে নেবো। না পাই, এইটা হচ্ছে সিকাম, তো ঠিক আছে, এইখানে হচ্ছে আইলিয়াম, টার্মিনালিয়াম, এইখানে থাকছে অ্যাপেন্ডিক্স, ঠিক, এখানে ফোল্ড দিয়ে লাগা থাকছে। হ্যাঁ, এবার এইখানে এই যে বেস অফ অ্যাপেন্ডিক্স, এখানে কিন্তু সিকাম টিনিয়াটা মিক্স করছে, ঠিক আছে। আমরা যখন ব্যাবকক দিয়ে সিকাম দেখতে পেলাম, সিকামটা ধরবো অলওয়েজ, সিকামটা ব্যাবকক দিয়ে কিন্তু টিনিয়া জায়গাটা ধরবো, নর্মাল সিকামের টিস্যুকে ধরবো না, এবং কখনো ক্রাশ করব না, ঠিক আছে। এই জায়গাটা ধরে আস্তে করে তুলবো, ঠিক আছে, তুললাম, কারণ সিকামের লাস্ট পার্টটা কিন্তু ইন্টারপেরিটোনিয়াল, তার পরের পার্টটা হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে ভেতরে ঢোকা থাকে। সামটাইমস টোটাল সিকামটাও রেক্টোপেরিটোনিয়াল থাকতে পারে, তখন ওটাকে এখান পেরিটোনিয়াল ফোল্ডটাকে মোবিলাইজ করতে হয়, দ্যাট ইজ কল্ড মোবিলাইজেশন অফ সিকাম, যদি ফ্রি পার্ট অফ সিকাম না থাকে। বা ধর অ্যাপেন্ডিক্সটা রেক্টোপেরিটোনিয়াল হয়ে আছে, এইখানে পেছনে লুকিয়ে আছে, তখন সিকাম মোবিলাইজ না করলে অ্যাপেন্ডিক্সকে আমি পাবো না, ঠিক আছে। সেগুলো ফিউ সিচুয়েশনস, বাস কমনলি আমি টিনিয়ার পার্টটাকে হোল্ড করে সিকামটাকে তুলবো, দেন সিকামটাকে ইনসিশন দিয়ে বাইরে বের করবো। বাইরে বের করলে জেনারেলি এই জায়গাটা বেরিয়ে আসে বেসটা, তখন সেই অ্যাপেন্ডিক্সটাকে আমরা ধরে রাখবো, ঠিক আছে। কি দিয়ে ধরবো, দুটো ব্যাবকক, একটা দেখবো বেস অফ অ্যাপেন্ডিক্সের কাজটা ধরবো, এর মধ্যে দিয়ে টিবিউলার স্ট্রাকচারটা পাস করবে, আর একটা ধরবো টিপ। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে বলতো, ব্যাপারটা দেখ, সিকাম এইখানটা বেরিয়ে আছে, এইখানে একটা ব্যাবকক দিয়ে ধরে আছি, এইখানে একটা ব্যাবকক দিয়ে ধরে আছি, ঠিক আছে, সিকামটা খানিক বেরিয়ে থাকবে, এটা হচ্ছে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। এবং এইখানে এই পেরিটোনিয়ামটা এরকমভাবে এই মেসো অ্যাপেন্ডিক্সটা লেগে আছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ভেসেল আছে। এবার আমরা একটা উইন্ডো তৈরি করব, ঠিক, এইখানে যে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা গেছে এরকমভাবে ব্রাঞ্চিং হয়ে, এইখানে একটা উইন্ডো তৈরি করব, দিয়ে মেসো অ্যাপেন্ডিক্সটাকে টাই করব, অ্যালং দ্য বর্ডার অফ অ্যাপেন্ডিক্স মেসো অ্যাপেন্ডিক্সটাকে কেটে দেবো, ব্লিডিং কিছু নেই, দেন এখানে বেস অফ অ্যাপেন্ডিক্সটা বাঁধবো। এবার এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, ধর একদম এরকমভাবেই জিনিসটা আছে, ঠিক আছে, আমরা এখানে বাঁধলাম, কোনো ইস্যু নেই। 2 to 3 মিলিমিটার অ্যাপেন্ডিক্স স্টাম্প রাখবো, তার বেশি জেনারেলি রাখবো না, 3 মিলিমিটারের বেশি রাখা উচিত না, কারণ স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। অনেকে 5 বলে, বাট আইডিয়ালি যে 3 মিলিমিটার শুড বি আইডিয়াল, 3 to 5 ম্যাক্সিমাম, ঠিক। অনেকে বলে ডাবল টাই, কেউ বলে সিঙ্গেল টাই, হোয়াট এভার। এবার এখানে একটা সিচুয়েশন থাকে, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে, যে এই অ্যাপেন্ডিকুলার আর্টারির একটা ব্রাঞ্চ টুয়ার্ডস সিকামের দিকে ঘুরে যায়, হ্যাঁ, এবং অনেক সময় সিকামের এই ওয়ালটা ওই একমাত্র সোল ব্লাড সাপ্লাই থাকে, তার জন্য ধর এরম ভাবে গেছে, আর একটু এখানে আঁকি, সিকাম আছে, এইটা ধর এইখানে একটা ব্রাঞ্চ দিয়েছে, এরম ভাবে গেছে, আমার তো এইখানে উইন্ডো করলেই কাজ হয়ে যাবে, আমাদের এইটাকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তাহলে কি হবে, এর ব্লাড সাপ্লাই হ্যাম্পার হতে পারে। সো খুব বেশি দূরে উইন্ডো করার দরকার নেই, ঠিক আছে, ক্লোজ টু দ্য বেস উইন্ডো করবো, কারণ তাহলে এইটাকে আমি বেঁধে দিলাম, সেক্ষেত্রে এর কিন্তু সিকামের ব্লাড সাপ্লাই একটা ওয়ালে হ্যাম্পার হতে পারে, নেক্রোসিস হতে পারে, কারণ সিকামের ব্লাড সাপ্লাই একদমই ভালো না, ভিকারিয়াস ব্লাড সাপ্লাই, মানে কোলনের মধ্যে সিকামের ব্লাড সাপ্লাই খুব বাজে। সো আমরা শুধু সিকামটা বাদ দিয়ে ওখানে অ্যানাস্টোমোসিস কোনোদিন করি না, মিনিমাম অ্যাসেন্ডিং কোলনে গিয়ে কাটি, ঠিক আছে, কারণ সিকামের ব্লাড সাপ্লাই ভেরি পোর, ঠিক আছে। নেওয়ার সময় অ্যাক্সিডেন্টাল সিকাম ইঞ্জুরি হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মানে রিপেয়ার করে দিয়ে চলে আসি না, একটা প্রোটেক্টিভ আইরিওস্টমি করে দিয়ে আসি,
আদারওয়াইজ সিকাম লিক করার খুব চান্স বিকজ অফ ইটস পোর ব্লাড সাপ্লাই। ঠিক আছে, সো এইটা একটা কোয়েশ্চেন যে তুমি অ্যাপেন্ডিকুলার আর্টারি একদম রুট থেকে বাঁধবে নাকি ক্লোজ টু বেসে বাঁধবে। কেন ক্লোজ টু বেসে বাঁধবো, যে এই অ্যাক্সেসরি যে সাপ্লাইটা অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ যেটা সিকাম অলগা সাপ্লাই আছে তার ব্লাড সাপ্লাইটা যাতে আমরা হ্যাম্পার না করি, টু প্রোটেক্ট or to not to jeopardize the blood supply of cecum through appendicular artery. That's why we will always make the window near base of appendix, tie the mesoappendix, then ligate the base of appendix. এগুলো জেনারেলি বলা হয় যে নন অ্যাবজর্বেবল, মানে সিল্ক দিয়ে বাঁধা, তবে এখন আমরা অনেক সময় ভাইকিলো ইউজ করি। ঠিক আছে, ওকে। এবার অ্যাপেন্ডিক্সটাকে বেঁধে দেওয়া হলো। এইবার দুটো ধর আমি দুবার বাঁধলাম, বাঁধার পর নিচের যে বেসের কাছে যে ব্যাপকটা ধরা ছিল এইটা খুলে দিতে হয়, এইটা দিয়ে শুধু হোল্ড করে রাখলাম। ওকে, দেন যে ইনস্ট্রুমেন্টটা ইউজ হয় টু ক্রাশ দ্য বেস অফ অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, ধর এইটা এখানে ব্যাপকক দিয়ে আমার আঙুলটাকে ধরে রেখেছি, এটা অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, ধরে রেখেছি, ধরছি না লাগবে, ঠিক আছে। তো আছে, এবার এইটা বাঁধা হয়ে গেছে। এবার আমরা যে ডিস্টাল সুচের এখানে নিচে বেঁধেছি, তার জাস্ট ওপরে একটু বেঁধেছি 2 মিলিমিটার ওপরে। এই হচ্ছে ককার্স ফরসেপস। মনে করো আগের দিন বলেছিলাম হিমোস্ট্যাটিক ফরসেপসের মতোই, স্ট্রেট হিমোস্ট্যাটিক ফরসেপসের মতোই দেখতে, এভরিথিং ইজ সেম এক্সেপ্ট ওয়ান থিং। দেখ এটা স্ট্রেট হিমোস্ট্যাটিক ফরসেপস। ওকে, ইয়ে আছে আমাদের ফিঙ্গার পার্টটা আছে, র্যাচেট, বক্স জয়েন্ট, এরও দেখ সেরেশনস আছে, এরও সেরেশনস আছে। তো পার্থক্যটা কি, টুথটা এখানে দুটো এটা গ্রুভ এখানে গিয়ে বসে যাচ্ছে, একে ক্রাশ করে দিচ্ছে, এটার নাম হচ্ছে ককার্স ফরসেপস। ঠিক আছে, ককার্স ফরসেপস। ককার্স ফরসেপস তাহলে কি হলো, বেস অফ অ্যাপেন্ডিক্সটাকে এরকম করে ধরে ক্রাশ করে দিলাম। ঠিক আছে, ফুল ক্যাচ দেওয়ার দরকার নেই, নষ্ট হয়ে যাবে, হালকা ক্রাশ করে দিলাম একটা সিঙ্গেল ক্যাচ দিয়ে। দেন এর নিচ দিয়ে ব্লেডটা দিয়ে আমরা অ্যাপেন্ডিক্সটা কেটে বার করলাম, এর ওপরে চলে গেলো, স্পেসিমেন আউট হয়ে গেল, অ্যাপেন্ডিক্স বেস রয়ে গেল, মানে স্টাম্পটা রয়ে গেল। ঠিক, এবার এখানে ডিলেমা আছে, কেউ কেউ বলেন যে স্টাম্পটাকে ইনফোল্ড করে দিতে। কীরকমভাবে, স্টাম্পটা ওই সিকামের যে বেস অফ সিকাম, এই যে মুখটা এখানে কয়েকটা ওই পার্স্টিং সুচার দিয়ে ইনভ্যাজিনেট করে দেওয়া স্টাম্পটাকে। ঠিক আছে, আর কেউ বলছে না দরকার নেই। এটা নিয়ে দুটো আলাদা স্কুল অফ থটস আছে। ঠিক আছে, করে দিলে লাভ কি, লাভ হচ্ছে ওই যে র সারফেসটা আছে সেখানে গিয়ে অন্য কোনো গার্ড অ্যাটাচমেন্ট হয়ে অ্যাডহেশন বা ইন্টারনাল যেটা আমাদের অবস্ট্রাকশনের রিস্কটা কমে যায়। ঠিক, আর নেগেটিভ ফিচার্স কি, যেহেতু সিকামের ব্লাড সাপ্লাই ভালো নয়, সো ওই ইনভেজিনেট করে একটা মানে ইনজুরি বা ড্যামেজ প্রভোগ করার কোনো দরকার নেই। ঠিক আছে, দুটো রকম সুবিধা অসুবিধা। ঠিক আছে, আগেকার দিনে রুটিনলি সব পেশেন্টেরই ওটা করা হতো, বেসটাকে আবার ঢুকিয়ে দেওয়া হতো, কিন্তু এখন আমরা করি না। ঠিক আছে, কারণ ওখানে আমরা ওমেন্টামটাকে প্লেস করে দিই, ওকে গিয়ে লেগে যায়, ব্যাস ডিস্টার্ব করে না। এবার এখানে কি অ্যাপেন্ডিসেক্টমি প্রসেস শেষ? না, অলওয়েজ বলতে হবে যে সার্চ ফর ডিস্টাল 2 ফুট অফ টার্মিনাল আইলিয়াম। ডিস্টাল 2 ফিট অফ টার্মিনাল আইলিয়াম শুড বি চেকড ফর হোয়াট ইজ দিস থিং। কেন চেক করবো? টু চেক ফর মেকালস ডায়াবেটিকুলাম। ঠিক আছে, জেনারেলি ডুয়েল প্যাথোলজি থাকে না, বাট আইডিয়ালি অলওয়েজ ইট শুড বি চেকড। এবং যেখানে ডাউটফুল, যেখানে দেখা যাচ্ছে অ্যাপেন্ডিক্সটা যতটা ক্লিনিক্যালি মনে হয়েছিল যে ইনফ্লেমড হওয়ার কথা, দেখা যাচ্ছে না অ্যাপেন্ডিক্স তত ইনফ্লেমড নয়, সেখানে তো ইউ হ্যাভ টু চেক ইট। কেন, আমরা কিছু ডায়াগনোসিস মিস করে যাচ্ছি কিনা। ঠিক আছে, পেডিয়াট্রিক এজ গ্রুপে তো মাস্ট অলওয়েজ লুক ফর মেকালস ডায়াবেটিকুলাম আপ টু 2 ফিট অফ টার্মিনাল আইলিয়াম। 2 ফিট কেন, এখানে রুল অফ 2 আছে, বল কেউ একজন, রুল অফ 2 কি? একটা তো বললাম 2 ফিটের মধ্যে থাকবে, নেক্সট 2% পপুলেশন, তারপর বল বল না, নিজের বলে না, আমাকে বল। 2 ইঞ্চ অব্দি লেন্থ হতে পারে, বেসটা 2 সেন্টিমিটার অব্দি ডাইলেটেড হতে পারে। তো এরকম কয়েকটা জিনিস আছে, তো রুল অফ 2। ঠিক, সেই রুল অফ 2 ওই হিসাবে আমরা 2 ফুট অব্দি মানে আপ টু 60 সেন্টিমিটার চেক করব। ঠিক আছে, চেক করে আবার ওটাকে ইন্টেস্ট যদি কিছু নেই, আমরা আবার ওটাকে অ্যাজ ইট ইজ নিচে অ্যাবডোমেনের মধ্যে ওটাকে আবার প্লেস করে দেবো, দেন ক্লোজ করবো, কাউন্ট দেবো যে কাউন্ট ঠিক আছে কিনা, এবং হিমোস্টেসিস হয়েছে কিনা, যে মেসেন্ট্রি থেকে, মেসো অ্যাপেন্ডিক্স থেকে বল বা আদার্স কোনো ইনজুরি সেখান থেকে বা স্টাম্প থেকে ব্লাড আসছে কিনা, হ্যাঁ, বা যে নটটা আমি বেসে বসিয়েছিলাম অ্যাপেন্ডিক্সে সেটা ঠিক মতো বসেছি কিনা, এগুলো লাস্ট চেক করে যে হ্যাঁ হিমোস্টেসিস ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, বা ইনফেক্টেড কেস থাকলে সেখানে কোনো পাস জমে, পাসটা প্রপার ড্রেন হয়েছে কিনা,
তোর অ্যাপেন্ডিকুলার পারফোরেশন ছিল, হ্যাঁ, তোর বডিতে বা কিছুতে, তো ওখানে পাস জমেছিল, সেটাকে তুই প্রথমে ড্রেন করেছিলি, তারপরে সেটাকে পেরিটোনিয়াল ওয়াশ দিতে হয় নর্মাল স্যালাইন দিয়ে, যে কোথাও কিছু স্লাফ টাফ থাকলে সেগুলোকে ভালো করে ধুয়ে দিলাম, ইফ রিকোয়ার্ড একটা পেলভিসে ড্রেন দিলাম, না রিকোয়ার্ড দিলাম না, ঠিক আছে। এখনকার থিওরি বলছে যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে গ্রস পেরিটোনাইটিস যদি বা পাস না থাকে অ্যাবডোমিনাল ড্রেন করার দরকার নেই, ঠিক আছে। সো অ্যাপেন্ডিসেক্টমি হলো, চেক করা হয়ে গেল না কোনো মেকেলস নেই, এবার অ্যাবডোমেন ক্লোজ করব। ক্লোজ কিভাবে করব? পেরিটোনিয়াম ক্লোজ করার এখন বলছে কোনো দরকার নেই, বিকজ পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই জুড়ে যায় নিজে থেকে, এবং পেরিটোনিয়াম ক্লোজ করলে পেশেন্টের মোর পেন হয়, ঠিক আছে, কারণ প্যারাইটাল ভিসারাল পেরিটোনিয়াম পেন নেই, সোমাটিক পেন নেই, প্যারাইটাল পেরিটোনিয়াম পেন আছে, প্যারাইটাল পেরিটোনিয়াম যে সুচার করলে সেটা আরও পেন হতে পারে, বেশি পেন হয় পেশেন্টের, পোস্টবাডি পেন বেশি হয়, এবং কারণ হচ্ছে আমরা ধর মাসেল বা সিট যখন অ্যাপোজ করে দিই না, অটোমেটিক পেরিটোনিয়াম নিজে থেকে মাইগ্রেট করে চলে আসে। পেরিটোনিয়াম খুব ফাস্ট গ্রোয়িং একটা স্ট্রাকচার, সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার, খুব ফাস্ট গ্রোয়িং, মানে কোনো পেশেন্টে তো এরকম করে আফটার মানে তোর ফিউ উইকস তুই ল্যাপারোস্কোপি দেখা যাবে, দেখবে ভেতরটা পুরো পেরিটোনিয়াম দিয়ে জুড়ে গেছে, খুব ফাস্ট গ্রোয়িং। সো পেরিটোনিয়াম আলাদা করে ক্লোজ করার একদম দরকার নেই অ্যাপেন্ডিসেক্টমিতে, ঠিক আছে। তাহলে কি করব? ফার্স্ট স্ট্রেচ করেছিলাম কি নিচে, বা নিচ থেকে উপরে উঠছি, তাহলে দুটো মাসেল ইন্টারনাল অবলিক ট্রান্সভার্সাস, সেই দুটোকে একসাথে রিপেয়ার করব, যেহেতু গ্যাপ আছে, গ্যাপ তৈরি হয়েছে, এবং মাসেল রিপেয়ার করব ইন্টারাপ্টেড, নট কন্টিনিউয়াস। ভাস্কুলারিটি ড্যামেজ হবে কন্টিনিউয়াস করলে। শীত হচ্ছে অ্যাভাস্কুলার স্ট্রাকচার, সেখানে আমরা কন্টিনিউয়াস সুচার দেবো, বাট যখন মাসেল একটা ভাস্কুলার স্ট্রাকচার কেবো সেখানে কখনো কন্টিনিউয়াস সুচার দেবো না, ইন্টারাপ্টেড সুচার দেবো, আদারওয়াইজ ভাস্কুলারিটি ড্যামেজ হবে। সো দুটো তিনটে যেটুকু যা লাগবে ইন্টারাপ্টেড সুচার দিলাম, হয়ে গেল, মাসেল ক্লোজ হয়ে গেল। নেক্সট হচ্ছে শীত, শীত দেবো কন্টিনিউয়াস সুচার, এই শীতটাকে ক্লোজ করবো, সেমি ভাইক্রাল দিয়েই করা হয়। প্রথমে অ্যাঙ্গেলে একটা নট দিয়ে ফিক্স করা হবে, দেন কন্টিনিউয়াস নিয়ে 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 এখানে অ্যাঙ্গেলে শেষ করা হবে, তারপরে স্কিন ক্লোজ করবো, বোঝা গেছে। এবার কিছু কিছু ক্ষেত্রে মাসেল কাটিং এর প্রয়োজন হবে, ধর এই ইনসিশনটা এখানে আমরা স্ট্রেচ করেছি, এখানে তো মাসেল আমরা কাটবো না, স্ট্রেচ করলাম, স্ট্রেচ অবস্থায় ভালো ভিজিবিলিটি পাচ্ছি না, বা অ্যাপেন্ডিক্স রেট্রোপেরিটোনিয়াম আছে, আমরা খুব টানাটানি কষ্ট করতে, তখন আমরা মাসেল কাটিং ইনসিশন দিই। কি করা হয়? এই মাসেলটাকে কেটে দেওয়া হয়, ঠিক আছে, মাঝামাঝি কেটে দিলে আরো ওয়াইড ভিউ পেলাম, এবং ক্লোজ করার সময় এই মাসেলটাকে এই ডিরেকশনে প্রথমে সেলাই করব, তারপর এই ভাবে করবো, যে যেরকম ছিল অ্যাজ ইট ইজ তাকে প্রেস করে দিতে হবে, বোঝা গেছে। মাসেল কাটিং এর প্রয়োজন পড়তেই পারে, যদি ধর প্রপার ভিউ পাচ্ছি না, বা গ্রসলি রেট্রোপেরিটোনাল স্ট্রাকচার হয়ে আছে, আমাকে মোবিলাইজ করতে হবে, ভিজুয়ালাইজেশন প্রপার হচ্ছে না, সো মাসেল কাটিং ক্যান বি ডান, বোঝা গেছে। তাহলে ইনস্ট্রুমেন্টগুলো কোথায় কি ইউজ হয়, ক্লিয়ার হলো, ঠিক আছে। আর কিছু কোশ্চেন অ্যাপেন্ডিক্স? আচ্ছা হ্যাঁ, নেক্সট হোয়াট ইজ মানে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস নিয়ে পেশেন্ট এলো, ঠিক আছে, তার জেনারেলি ম্যানেজমেন্ট কি? ড্রেনেজ অফ অ্যাবসেস, ওকে, কিন্তু এইটুকু প্রশ্নটা করার জন্য তো করিনি, ড্রেন অ্যাবসেস হয়েছে, ড্রেন তো সবাই বলবে, মানে হোয়াট ইজ দ্য ওয়ে, অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস জেনারেলি ড্রেন করা এক্সট্রা পেরিটোনিয়ালি, মানে নর্মালি এই যে আমি পেরিটোনিয়াম কেটে ঢুকলাম মানে ইন্টারপেরিটোনিয়াল, আমার ধর অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে আছে লোকালাইজ, গোটা পেটে পেরিটোনাইটিস হয়ে নেই, একটা জায়গায় কি হয়, অ্যাপেন্ডিক্স তো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার হতে পারে, কমনলি কি হয় আমাদের বলা হয় যে রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্স, রেট্রোসিক্যাল, এবং যদি রেট্রোপেরিটোনিয়াল অ্যাপেন্ডিক্স থাকে এবং সেটা ধর বাস্ট হয়ে গ্যাংগ্রিন হয়ে অ্যাবসেস ডেভেলপ করেছে, এবং গোটা অ্যাবডোমেনের মধ্যে পেরিটোনাইটিস হয়ে নেই, একটা লোকালাইজ জায়গা হয়ে আছে, দেন অনলি তার ক্লিনিক্যাল নাম হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, উইদাউট মানে ডিফিউজ পেরিটোনাইটিস, তাকে এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেন করবো, কি মাসেল কাটলাম, এটা কাটলাম, শীত কাটলাম, ঠিক আছে, মাসেল স্ট্রেচ করলাম, পেরিটোনিয়াম খুলবো না, ওই জায়গা থেকে যখন আমি পেরিটোনিয়ামটাকে রিট্রাক্ট করবো, নিচে গিয়েই দেখা যায় পাঁচটা ড্রেন আউট হয়ে গেল, সেখানে পাঁচটাকে পুরো ড্রেন আউট করে দেওয়া হলো, পেরিটোনিয়াম এই নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিয়ে দেওয়া হলো, এবং ড্রেন প্লেস করে চলে আসা হলো। আমি কারণ ভেতরে গিয়ে কিচ্ছু পাবো না, ক্রস অ্যাডেশন এবং অ্যাপেন্ডিক্স আলাদা করে পাবেই না, পুরো পচে একেবারে গেছে, তখন আমি ইন্টারঅ্যাবডোমেনে ঢুকে ওকে আরও আয়ারট্রোজেনিক ইঞ্জুরি করার কোনো মানে হয় না। তো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে সোললি অ্যাপেন্ডিকুলার এক্সট্রা পেরিটোনিয়াল অ্যাবসেস, যেটা ডিফিউজ পেরিটোনাইটিস করেনি, ডিফিউজ পেরিটোনাইটিস করেছে মানে পেটের ভিতরে পুঁজ আছে, সেখানে আমাকে পুরো খুলে ড্রেন করতে হবে, ঠিক আছে। কিন্তু এক্সট্রা পেরিটোনিয়াল যদি শুধু অনলি স্পেসিফাইড এক্সট্রা পেরিটোনিয়াল অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, দেন উই ক্যান গো ফর এক্সট্রা পেরিটোনিয়াল অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ড্রেনেজ, ঠিক আছে। সেখানে ইনসিশনটা সেমই হতে পারে, বা অনেকে আরও ল্যাটারালি দেয়, বেটিক্যালি এই ইনসিশনই হয়, শুধু আমরা পেরিটোনিয়ামটা ওপেন করবো না, রেট্রোপেরিটোনিয়াল যাবো এবং সেখান থেকে অ্যাবসেস ড্রেন করে চলে আসবো ড্রেন দিয়ে, বুঝা গেছে। আচ্ছা হোয়াট ইজ অ্যাপেন্ডিকুলিথ?
রেট্রোপেরিটোনাস অ্যাপেন্ডিক্স হয়ে আছে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা, একটা ফ্রি ফ্লোয়িং অ্যাবডোমেনের মধ্যে অ্যাপেন্ডিক্স, সে বাস্ট করে অ্যাবসেস করলে কখনোই রেট্রোপেরিটোনাল অ্যাবসেস হবে না। অ্যাপেন্ডিক্স অনেক ক্ষেত্রেই রেট্রোপেরিটোনাল থাকতে পারে, মানে সিকামের গায়ে বডি থেকে তৈরি হয়েছে এবং পেরিটোনাল ফোল্ডের পেছনে আছে, সেক্ষেত্রে আমরা কিছু বললাম সিকাম মোবিলাইজ করতে হয়, পেরিটোনাল ফোল্ড দিয়ে সিকামের ওয়ালটা আছে, ওইখানে একটা কনজেনিটাল ফোল্ড আছে, সেইটা দিয়ে সিকাম ঢাকা, সেই কনজেনিটাল ফোল্ডটা আমরা ইনসাইজ করি, সিকামটাকে মিডিয়ালি প্লেস করে দিই, সেখানে গিয়ে অ্যাপেন্ডিক্স পাই। এরকম নর্মালি আমরা অনেক অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে পেতে পারি। সেই অ্যাপেন্ডিক্স ধর অ্যাবসেস মানে বাস্ট করে গ্যাংগ্রিন হয়ে ওখানে অ্যাবসেস তৈরি করলো, সে তো অ্যাবডোমেনে কেন যাবে, সে তো রেট্রোপেরিটোনামে থেকে যাবে অ্যাবসেসটা। ক্লিয়ার? পেরিটোনিয়াম ভেদ করে অ্যাবসেস যায় না। পেরিটোনিয়াম হচ্ছে প্রোটেক্টর, পুলিশ অফ অ্যাবডোমেন, ঠিক আছে? ওর প্রচণ্ড মানে ইনফেকশন প্রোটেক্ট করে, কারণ এক হচ্ছে ওখানে কেন প্রোটেকশন আছে, ওর হিউজ লিম্ফ্যাটিক্স আছে, লিম্ফ কি করে, প্রোটেক্ট করে, ব্যাকটেরিয়া মেরে দেয়, ঠিক আছে? সো পেরিটোনিয়াম ভেদ করে বাইরের জিনিস, যে কারণে কি শ্বাস অ্যাবসেস, যতই অ্যাবসেস হলে কোনো পেরিটোনিয়াম ভেদ করে ভেতরে চলে যায় না, এক্সট্রিমলি রেয়ার, বিকজ পেরিটোনিয়াম ইজ ভেরি মাচ প্রোটেক্টিভ, ও অ্যাবডোমেনকে বাঁচিয়ে রেখেছে। সো রেট্রোপেরিটোনাল অ্যাবসেসটাকেও জেনারেলি পেটের ভিতরে ঢুকতে দেয় না। ক্লিয়ার? বুঝে গেছে? এবার হ্যাঁ, যেটা বললাম, হোয়াট ইজ অ্যাপেন্ডিকোলিথ? হোয়াট ইজ অ্যাপেন্ডিকোলিথ? অ্যাপেন্ডিসাইটিসের সবচেয়ে কমন কজ কি? একটা অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা লুমিনাল স্ট্রাকচার, যার জেনারেলি ধরা হয় কোনো ফাংশন নেই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের লুমেনটা হচ্ছে জেনারেলি ওয়ান ওয়ে ভালভ, কিছু ঢোকার কথা নয়, বাট কোনো কারণে একটা স্টুলের হার্ড স্টুলের টুকরো অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে গেল, সে আর ফেরত আসতে পারছে না, ঠিক আছে? সে ওর মধ্যে লুমেনের ভেতরে প্রেশারটাকে বাড়িয়ে দিল, ওর ভেতরে যে মিউকাস সিক্রেশন হয় নর্মালি সেটাকে বন্ধ করে দিল, ঠিক? বন্ধ যে করলো, ওর ভেতরে লুমিনাস ডাইমেনশনের মধ্যে প্রেশার বেড়ে গেল, যেই প্রেশার বেরোলো ও তখন ওর যে ভেতরের ভাস্কুলার সাপ্লাই তাকে ড্যামেজ করতে থাকলো, প্রথমে ভেন মানে কনজাকশনের পর সে আর্টারিকে প্রেশার দেবে, অ্যাপেন্ডিকুলার আর্টারি কম্প্রেসড হয়ে যাবে, যে সাপ্লাইটা আর কি, মানে ইন্টারমাস্কুলার মানে অ্যাপেন্ডিক্সের মধ্যে, তখন কি হবে, লুমেনটাকে ও প্রেশার দিয়ে অ্যাপেন্ডিক্সটাকে বাস্ট করিয়ে দেয়, এইভাবে তো অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়, এটা হচ্ছে প্যাথোজেনেসিস, ঠিক? তো যে ভেতরে স্টুলের টুকরোটা ঢুকে থাকলো, হার্ড স্টুলের টুকরো, দ্যাট ইজ কল্ড অ্যাপেন্ডিকোলিথ, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের ভেতরে স্টোন লাইক সাবস্টেন্স, দ্যাট ইজ অ্যাপেন্ডিকোলিথ। ওকে, এটা হচ্ছে মোস্ট কমন, আমরা যে যত অ্যাপেন্ডিসেক্টমি করি তার অলমোস্ট 90% আমাদের দেশে এটাই পাওয়া যায়। কিছু আরও কজ থাকতে পারে, কি ওয়ার্ম, ঠিক আছে? এরকম আমরা অনেক সময় পেয়েছি, অ্যাপেন্ডিক্স ওয়ান কেটে বাদ দিয়েছি, ভেতর থেকে ছোটো ছোটো হ্যাঁ রাউন্ড ওয়ার্ম যেগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে? এটা একটা কজ। সো হোয়াট আর দ্য কজ অফ মানে অ্যাপেন্ডিসাইটিস? প্যাথোজেনেসিস অফ অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? প্যাথোজেনেসিস অফ অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, অ্যাপেন্ডিক্স পারফোরেশন টিপে যদি হয় সেটা একরকম, বডিতে হলে, আর বেস অফ অ্যাপেন্ডিক্স পারফোরেশন মে এক্সটেন্ড আপ টু সিকাম ওয়াল, দ্যাট কজ এ বিগ প্রবলেম। সেক্ষেত্রে অনেক সময় আমরা শুধু অ্যাপেন্ডিক্স বেস রিপেয়ার মানে লাইগেট করে চলে আসতে পারি না, রিপেয়ার করতে হতে পারে, মেবি সেটা রিপেয়ার করে প্রোটেক্টিভ আইলিওস্টমি করতে হতে পারে, বিকজ আবার যেটা বললাম, সিকামের ওয়াল ভালনারেবল টু রাপচার, ঠিক আছে? কেন? ওখানে ব্লাড সাপ্লাই খুব কম, সুচারটা না থাকতে পারে, ফেটে গেলে তখন ফিকাল ফিস্টুলা ডেভেলপ করবে। তাহলে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাপেন্ডিসেক্টমি? ব্লিডিং, সেকেন্ড হতে পারে স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস, থার্ড হতে পারে উন্ড ইনফেকশন, বিকজ অ্যাপেন্ডিসেক্টমি একটা হচ্ছে ইনফেক্টেড ওটি। হ্যাঁ, তো সার্জিক্যাল ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 যেগুলো আছে মনে পড়ছে, ক্লাস 4 মানে হচ্ছে গ্রসলি ইনফেক্টেড, 3 মানে হচ্ছে বল ইনফেক্টেড, 2 মানে মাইল্ড কন্টামিনেটেড, প্রথমটা হচ্ছে একদম ক্লিন সার্জারি। হার্নিয়া হচ্ছে 1-এর মধ্যে, ক্লাস 1-এর মধ্যে পড়ছে, ক্লাস 2 মানে মাইল্ড কন্টামিনেশন, ঠিক আছে? একদম কোলেসিস্টেক্টমি, ঠিক আছে? তারপর হচ্ছে তোর 2টার মধ্যে নর্মালি অ্যাপেন্ডিসেক্টমি পড়ে, ঠিক আছে? ল্যাপারোস্কোপি অ্যাপেন্ডিসেক্টমি, ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন 3-এর মধ্যে পড়বে, ঠিক আছে? গ্রস নেক্রোজ উন্ড, ইনফেক্টেড উন্ড, সেটা ক্লাস 4-এর মধ্যে পড়বে, বুঝে গেছে? অ্যাবডোমেনের মধ্যে পারফোরেশন হয়েছে, ইন্টেস্টাইনাল পারফোরেশন, সেটা ক্লাস 3, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? মানে গ্রস পিলেজ সেটা হচ্ছে ক্লাস 3, ক্লাস 2 মানে হচ্ছে মাইল্ড কন্টামিনেশন, আর ক্লাস 1 মানে হচ্ছে ক্লিন। 2-এর মধ্যে দুটো ভাগ আছে, ক্লিন কন্টামিনেটেড আর কন্টামিনেটেড, 2A 2B। ওকে, তো তাহলে এটা হলো জিনিসটা অ্যাপেন্ডিসাইটিস। তার মানে ইনভেস্টিগেশন অফ চয়েস কি? হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস? নো, সিটি স্ক্যান, CSCT, ঠিক আছে? অ্যাপেন্ডিসাইটিসে আল্ট্রাসোনোগ্রাফি ইজ নট ইনভেস্টিগেশন অফ চয়েস। ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, ইনভেস্টিগেশন অফ চয়েস আল্ট্রাসাউন্ড,
ঠিক আছে? কেন স্টোন আমরা দেখছি আল্ট্রাসাউন্ডে খুব ভালো, কিন্তু অ্যাপেন্ডিসাইটিসে ইউএসজি ইজ নট ইনভেস্টিগেশন চয়েস। করা হয় বিকজ সিটি স্ক্যান একটা ইনভেসিভ টেস্ট, ঠিক আছে, রেয়ার একটা প্রভাব থাকছে, বাট ইউএসজি ইজ নট অ্যান ইনভেসিভ টেস্ট, সো করা হয়। বাট ফার্স্ট লাইন হিসেবে বলতে পারি ইউএসজি, বাট ইনভেস্টিগেশন চয়েস সিটি স্ক্যান, এবং সেখানে একটা ক্রাইটেরিয়া আছে 7 মিলিমিটার অর মোর ডায়ামিটার যদি অ্যাপেন্ডিক্সের থাকে, দ্যাট ইজ ট্রিটমেন্ট শুড বি এমার্জেন্সি সার্জারি। এবং সেখানে এখনো অবধি কিন্তু যেটা বলা হয় এমার্জেন্সি ল্যাপারোস্কোপি, মানে এখন চেঞ্জ হয়ে গেছে, আগে ওপেন বলা হতো, এখন ল্যাপারোস্কোপি অ্যাপেন্ডিসেক্টমি ইজ মানে সার্জারি অফ চয়েস। ঠিক বুঝে গেছে? ঠিক আছে, তাহলে মোটামুটি ইনস্ট্রুমেন্টগুলো ইউজ বুঝতে পারলি, এবং ওটিতে কোথায় কি করা হবে, কোনখানে ওটিতে কি কি পিচফলস, কি কি কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, আর কিছু কেউ জিজ্ঞেস করা আছে? ল্যাপারোস্কোপি তোদের ইনস্ট্রুমেন্ট দেবে না এক্সামে, ঠিক আছে, থিওরিটিক্যালি জিজ্ঞেস করতে পারে, সেখানে ওটাই জিজ্ঞেস করে যেটা ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি, আর ওই যেটা বললাম R4U লাইন, এই দুটো হচ্ছে আলাদা জিনিস। আর পোর্ট পজিশনটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে পোর্ট পজিশনটা একটু বলে দিই। এইটা জিজ্ঞেস করে অনেক সময়, এইটা অ্যাবডোমেন, ঠিক আছে, শুনে রাখ, এটা অ্যাবডোমেন আম্বিলাইকাস। নর্মালি আমাদের যেটা আমরা ফার্স্ট ক্যামেরা পোর্ট পড়ি, মানে ফার্স্টে ইনসাফলেশন করতে হয়, তো ইনসাফলেশনে মানে গ্যাস পেটে দিতে হয়। ইনসাফলেশনের জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ভিরিস নিডল, মানে একটা এরকম দেখতে, এইখানে এইটাতে গ্যাসটা লাগানো হয়, এটা ভিরিস নিডল, অথবা ওপেন পোর্ট টেকনিক। ভিরিস নিডল বা যাই হোক না কেন, আমরা জেনারেলি আম্বিলাইকাল ইনসিশন দিই, কেউ কেউ রুটিনলি সুপ্রা আম্বিলাইকাল ইনসিশনও দেন, তবে কসমেটিক্যালি আম্বিলাইকাল ইনসিশন ইজ বেটার, দাগটা খুব বেশি বোঝা যায় না। তো এখানে গ্যাস ইনসাফলেশন ফার্স্ট হচ্ছে, আমি ভিরিসে হোক কি যেভাবে ওপেন পটে হোক করলাম, সেইটা দিয়ে গ্যাস ইনসাফলেশন করলো, পেটটা নিউমোপেরিটোনিয়াম মানে পেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে, কার্বন ডাইঅক্সাইড ইজ ইনার্ট গ্যাস, যে কারণে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় বডিতে, খুব একটা সিস্টেমিক সাইড এফেক্ট বেশি করে না, দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়। ওকে, নিউমোপেরিটোনিয়াম হওয়ার পর তাহলে প্রাইমারি এটা দিয়ে ক্যামেরা পোর্ট হলো, আম্বিলাইকাল পোর্ট ইজ ক্যামেরা পোর্ট। ওকে, এটা থাকবে, অ্যাসিস্ট্যান্ট ডিল করবে, যে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। সেকেন্ড পোর্ট কি হলো? সেকেন্ড পোর্ট হচ্ছে এপিগ্যাস্ট্রিক পোর্ট। এপিগ্যাস্ট্রিক পোর্ট মানে মিড লাইন থাকে, কেউ কেউ বলে স্লাইটলি লেফট সাইড বা মিড লাইন পোর্ট। এপিগ্যাস্ট্রিক পোর্ট এটা হচ্ছে সার্জেনের ফার্স্ট হ্যান্ড পোর্ট, সার্জেনের ফার্স্ট হ্যান্ড পোর্ট। সেকেন্ড হচ্ছে সাবকস্টাল, কোন লেয়ারে? মিড ক্ল্যাভিকুলার লাইন, ঠিক আছে, মিড ক্ল্যাভিকুলার লাইনে সাবকস্টালের থেকে সামান্য নিচে, এটা ভ্যারিয়েবল, এটা পেশেন্টের মানে ভেতরে ক্যামেরা দেখে পজিশন নিয়ে আমরা অনেক সময় চেঞ্জ করি, কেউ একটু নিচে করি, কেউ উপরে করি, অ্যাজ পার সিচুয়েশন। এটা হলো সেকেন্ড সার্জেনের সেকেন্ড হ্যান্ড পোর্ট, মানে এই দুটো দিয়ে আমরা কাজ করি। আমার রাইট হ্যান্ড থাকবে এইটাতে, এটা 10 মিলিমিটার পোর্ট, এটা 10 মিলিমিটার পোর্ট, ঠিক আছে, এই দুটো 10 মিলিমিটার, এইটা হচ্ছে 5 মিলিমিটার পোর্ট। ওকে, এইবার থার্ড পোর্টটা করা হয় আর একটু ল্যাটারালি, হ্যাঁ, এই অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি ফোল্ড থেকে কাছে, এবং অনেকে আম্বিলাইকাসে লেভেলে করে, কেউ নিচে করে, কেউ উপরে করে, এটা অ্যাজ পার সিচুয়েশন ভ্যারিয়েবল। তাহলে দুটো 5 মিলিমিটার পোর্ট, একটা সাবকস্টাল, একটা রাইট অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি ফোল্ডে, এইটা 5 মিলিমিটার। এইটা হচ্ছে রিট্রাকশন পোর্ট, এইটা দিয়ে গলব্লাডারকে ধরে তুলে রাখা হয়। এখানে যেমন ওপেনে আমরা ময়নিয়ান দিয়ে ধরে রাখছি, তেমনি এইটা হচ্ছে গলব্লাডার ফান্ডাসটাকে ধরে রিট্রাক্ট করে রাখা হয়, আর এই দুটো দিয়ে সার্জন কাজ করে। ওয়ার্কিং পোর্ট তাহলে কি হলো? এপিগ্যাস্ট্রিক পোর্ট অ্যান্ড সাবকস্টাল পোর্ট, রাইট সাবকস্টাল পোর্ট, এটা 10 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, ক্যামেরা পোর্ট 10 মিলিমিটার, এটা 5 মিলিমিটার। এটা হচ্ছে ওপেন কোলেসিস্টেক্টমি স্ট্যান্ডার্ড পোর্ট পজিশন, ঠিক আছে, সামটাইমস ইট মে ভ্যারি। ওকে, এবার অ্যাপেন্ডিসেক্টমির ক্ষেত্রে কি হয়? আম্বিলাইকাল বা সুপ্রাম্বিলাইকাল পোর্ট হচ্ছে ফর ক্যামেরা, ক্লাসিক্যাল এবং অনেক রকম আলাদা আছে। এখানে একটা হতে পারে সুপ্রাম্বিলাইকাল, সুপ্রা পিউবিক অ্যান্ড RIF পোর্ট, কেউ কেউ করে এখানে আর এখানে। বেসিক্যালি সবচেয়ে কমনলি করা হয় লেফটে, এখানে আমরা ক্যামেরা পোর্ট করি, ওয়ার্কিং পোর্ট, ঠিক আছে। এই লেফট ইলিয়াক ফসাতে একটা 10 মিলিমিটার করি, সাথে সুপ্রাপিউবিক করতে পারি ওয়ার্কিং পোর্ট হিসাবে। আর যদি হাই আপ থাকে সেক্ষেত্রে অনেক সময় এখানে একটা 5 মিলিমিটার পোর্ট করা, যেটা অ্যাসিস্ট্যান্ট ধরে থাকে, কারণ এই দিক থেকে সার্জন গিয়ে করতে পারবে না। কারণ যখন আমরা গলব্লাডার অপারেশন করি ল্যাপারোস্কোপিতে, নর্মালি ওপেন সার্জারিতে আমরা সবসময় রাইট সাইডে থাকে পেশেন্টের সার্জন, তো ওপেন ল্যাব কোলেসিস্টেক্টমিতে সার্জন লেফট সাইডে থাকে, ক্যামেরা থাকে এবং টিভি যেটা মানে ইউনিটটা, সেটা থেকে পেশেন্টের হেড এন্ডের থেকে সাইডে, মানে রাইট সাইডে হেড এন্ডের দিকে।
গলবারে অ্যাপেন্ডিক্স বা পেলভিক সার্জারির ক্ষেত্রে পেশেন্টের ফুট এন্ডের কাছে আমাদের মানে মনিটরটা থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে এইখানে সার্জন দ্বারা এইটা তার একটা ওয়ার্কিং পোর্ট, তার সাথে এইটা একটা ওয়ার্কিং পোর্ট হতে পারে। এইটা অনেক সময় রিট্রাক্ট করার জন্য এখানে একটা 5 মিলিমিটার পোর্ট আম্বিলিকাস লেভেলে লাগতে পারে, ঠিক আছে, সেটা অ্যাসিস্ট্যান্ট হোল্ড করে। ওকে, দিয়ে এখানে আমরা যে সেম প্রসেস, ওই মেসো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করা, বেস অফ অ্যাপেন্ডিক্সকে বাঁধা, তাকে লাইগেট করে পোর্টের থ্রু দিয়ে বের করে নেওয়া, বেসিক প্রসেসটা সেম, ঠিক আছে, শুধু পোর্ট পজিশনটা এরকম হয়, বুঝে গেছে। এর বেশি ল্যাপারোস্কোপি নিয়ে তো খুব বেশি জিজ্ঞেস করবে না, ওই থিওরিটিক্যালি এটা জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ নিউমোপেরিটোনিয়াম, হোয়াট আর দ্য প্রসেস অফ নিউমোপেরিটোনিয়াম, ভিডিস নিডল, ঠিক আছে, ওপেন প্রসেস যে হাসানস নিডল ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন প্রসেস আছে, কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা। ওপেন পোর্টে কি ইঞ্জুরির চান্সেস অনেক কম, ভেরিসে ইঞ্জুরির চান্সেস অনেক বেশি, ভেতরে গিয়ে ওমেন্টামে ইঞ্জুরি ও ব্লিডিং হতে পারে, রেক্টোপেরিটোনাল স্ট্রাকচার ইঞ্জুরি হতে পারে, গাটে ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে, এই প্রবলেম আছে। এছাড়া আর একটা স্পেশাল কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপি, সেটা হচ্ছে কি বল, যে পোর্টগুলোতে ডায়াথাম রিলেটেড ডিরেক্ট কাপলিং, ইনডিরেক্ট কাপলিং, এটা বই আছে, বেই ল্যাবে সব আছে। ডিরেক্ট কাপলিং মানে কি, যে ইনস্ট্রুমেন্টটা ভেতরে ঢুকছে তার কোথাও ইনসুলেশন ফেলিওর হয়েছে, ঠিক আছে, মানে শেষের মেটালটুকু তো ডায়াথামে কাজ হয়, বাকিটা তো ইনসুলেটেড থাকে, ব্ল্যাক কভার দেওয়া, সেটা কোথাও একটা ফুটো হয়ে গেছে ঘষে ঘষে, সেটা গিয়ে গাটে টাচ হলো, রাইট, ডিরেক্ট ইঞ্জুরি হলো, ডিরেক্ট ডায়াথাম ইঞ্জুরি, ঠিক আছে। একটা হলো সেই ফুটোটা আছে আমরা বুঝতে পারিনি, সেটা অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্টের মেটালের গায়ে লেগেছে, সেখান থেকে ইঞ্জুরি, বা পোর্টে টাচ হয়েছে সেখান থেকে ইঞ্জুরি, সেটা ইনডিরেক্ট ইঞ্জুরি, ঠিক আছে। আর একটা হয় মানে সেটা কি হয়, জেনারেলি সব যদি মেটাল ইউজ করলাম সেখানে হবে না, ধরো একটা প্লাস্টিক পোর্ট ইউজ করো, সেখানে মেটাল ইনস্ট্রুমেন্ট যাচ্ছি, সেখানে কি হয়, একটা হিট দি ক্যাপাসিটেন্স তৈরি হয়, ফিজিক্সের ফান্ডা, হ্যাঁ, কি ওর ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেইটা কি করছে, লোকাল টিস্যুকে বার্ন করছে, সেখানে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে অনেকক্ষণ পর। সো টোটালটা যদি প্লাস্টিক ইউজ করি একরকম, বা টোটালটা মেটাল ইউজ করো, কম্বিনেশন করলে ইনডিরেক্ট কাপলিং বা এই রেস্ট ক্যাপাসিটেন্স ইঞ্জুরি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তাহলে কি হলো, একটা ডিরেক্ট ডায়াথাম ইঞ্জুরি, একটা হচ্ছে ইনডিরেক্ট, মানে যেখানটা হচ্ছে সে টাচ হলো না, সে অন্য একটা জায়গায় টাচ হলো, সে গিয়ে ভায়া হয়ে ড্যামেজটা করলো, ঠিক আছে, বুঝে গেছে। এবার মনোপোলার ডায়াথার্মি, বাইপোলার ডায়াথার্মি আছে। মনোপোলার ডায়াথার্মি মানে কি, যেখানে কারেন্ট সোর্স আসছে, সে ওই ডায়াথার্মির টিপ দিয়ে পেশেন্টের বডিতে যাচ্ছে, এফেক্ট করছে, সেই কারেন্টটা পায়ের তলায় যে আমাদের ডায়াথার্মির প্যাডটা দেওয়া আছে সেইটা দিয়ে আর্থে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা সার্কিট, এটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি। বাইপোলারে কি, বাইপোলারে কারেন্টটা যাচ্ছে, যে আমি বাইপোলার ইনস্ট্রুমেন্টটা ধরে আছি তার দুটো মুখ আছে, তার মধ্যে কাজ হচ্ছে, ইলেকট্রোডটা এই দুটো, ঠিক আছে। ওখানে কি একটা ইলেকট্রোড হচ্ছে আমি যেটা পেশেন্টের বডি টাচ করছি, আর পায়ের তলায় যেটা রাখা আছে সেইটা দিয়ে বেরোচ্ছে, এখানে হচ্ছে ওটা মানে এরকম সার্কেল আর কি তৈরি হলো সার্কিটটা। কিন্তু ডায়াথার্মি যখন বাইপোলার হচ্ছে, ওইটুকুর মধ্যেই কারেন্ট যাচ্ছে, তার মধ্যে যে টিস্যু আসছে সেই টিস্যুটুকু বার্ন হচ্ছে বা কাটিং হচ্ছে, ঠিক আছে। সেখানে পেশেন্টের বডির ভেতর দিয়ে পুরো কারেন্ট কিন্তু যাচ্ছে না, দ্যাটস ওয়াই সেখানে পায়ের তলায় প্যাডিং এর খুব একটা রিকোয়ারমেন্ট কিছু নেই, বুঝে গেছে ব্যাপারটা, বাইপোলার আর মনোপোলার ডায়াথার্মির ডিফারেন্স। তাহলে আপাতত আজকের মতো এইটা, ঠিক আছে। আর কিছু কনফিউশন? নন সেলফ রিট্রাক্টিং না সেলফ রিট্রাক্টিং বল, নন যেগুলো আমরা অ্যাসিস্ট্যান্ট ধরে সেগুলো সব নন সেলফ রিট্রাক্টিং। সেলফ রিট্রাক্টিং গুলো কখন লাগবে, ধর লং টাইম সার্জারি, হ্যাঁ, নাম কিছু মনে আছে তোর? ওটা 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 ডিফারেন্ট, ওইটা একটু কমপ্লেক্স, ওটা এখন মাথায় আসিস না। তুই যেটা বেশি ইউজ হয় একটা হচ্ছে দেখবি অ্যাবডোমিনাল সার্জারিতে, এই যে লিভার বা প্যানক্রিয়াস সার্জারি হচ্ছে, ঠিক আছে, সেখানে যেটা ইউজ করে দেখবি আমাদের এইটা আমাদের ওটিতেও আছে, জিআইএস সার্জারিগুলোতে করা হয়, ঠিক, সেখানে দেখবি তিনটে ডিভাইসের মতো রিট্রাক্টর একটা সেট করে, তার সাথে ফিক্স করা আছে, হ্যাঁ, তুই নামগুলো মনে রাখতে হবে কোন ছবির সাথে, বইয়ে ছবি আছে ওইটুকুই। আর তুই যেটা অনকোলজি দেহা রেখেছিস দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা ওটা হচ্ছে মানে কিরম বলতো, ওটা ওই অ্যাবডোমেনটা পুরো খোলা আছে, তার মধ্যে হিট দিয়ে হাইপেক বলে ওটাকে, হ্যাঁ, হিট ইনডিউস কেমোথেরাপি, মানে কেমোথেরাপি যেটা দেওয়া হচ্ছে ড্রাগটা পেটের ভেতরে, তার সাথে যে হিট তৈরি করা হচ্ছে যাতে কেমোথেরাপিটা ভালো কাজ হয়, ওটা একটা ডিফারেন্ট থিং, ওটা বোঝার দরকার নেই। কিন্তু তুই যেটা বইয়ে দু তিনটে ছবি পাবি, একটা সেলফ রিটার্নিং লিভার রিটার করে আছে, হ্যাঁ, এরকম দু তিনটে ছবি আছে, ছবিটুকু শুধু নামটা মনে রাখবি, এর বেশি কিছু দেবে না কোশ্চেন, হ্যাঁ, হয়তো পিক্টোরিয়াল কোশ্চেন দিল একটা, এই ম্যালিয়েবল মানে কি, অ্যাডজাস্ট করা যাবে। ইএনটি তো এখন হয়নি না, ইএনটিতে আছে ওগুলো, ম্যাস্টয়েডে আছে, নেজালে আছে, হ্যাঁ, দেখবি ম্যাস্টয়েড রিট্রাক্ট করার সাথে পাশে একটা স্ক্রু আছে, স্ক্রুটা তুই যেমন ঘোরাবি ওটা ততটা গ্যাপ হবে, আমার যতটা গ্যাপ দরকার তত আমি কন্ট্রোল করতে হবে, দ্যাট ইজ ম্যালিয়েবল।
না ইএনটিতে দেয়, হ্যাঁ টুকটাক, বেশি দেয় না।